ওই ট্যাক্সি যাবে মতিঝিল? যাব স্যার। এই প্যাকেটটা এই ঠিকানায় পৌঁছে দেবে। কি আছে এই প্যাকেটে? হিরোইন। কেন আমার পেটে লাথি মারছেন? স্যার, পুলিশের হাতে যদি ধরা খেয়ে যাই তাহলে তো। আরে কিছু হবে না, এর জন্য তোমাকে এক্সট্রা পেমেন্ট করা হবে। তাই ভাই এই কাজটা করে দাও। 2000 টাকা দিতে হবে। এই নাও টাকা। আমি তোমার ট্যাক্সি নাম্বার লিখে রাখলাম, আমার লোককে দিয়ে দিব, ও তোমার থেকে নিয়ে নেবে। ঠিক আছে, দিন। আকাশ প্যাকেট নিয়ে সিটের নিচে রাখে। কিছু দূর যাওয়ার পর পুলিশ চেক করতেছে। আকাশ ওখানে যাওয়ার পর কিছু পুলিশ আসে গাড়ি চেক করার জন্য। কি ব্যাপার অফিসার, কিসের জন্য চেকিং চলতেছে? এই রাস্তা দিয়ে হিরোইন পাচার হবে এরকম খবর পেয়েছি, তাই এখন চেক করার জন্য এসেছি। ও আচ্ছা, আপনারা তো আমাকে চেনেন, তা আমাকে যেতে দিলে ভালো হয়। ঠিক আছে, যাও তুমি। আকাশ ওখান থেকে চলে আসে। অন্যদিকে কিছু দূরে এসে আকাশ ট্যাক্সি বন্ধ করে। কিছুক্ষণ পর দুটো লোক আসে, ট্যাক্সির নাম্বার মিলিয়ে আকাশের কাছে আসে। প্যাকেটটা দিন। আপনারা কে? ওই তোর কাছে একটু আগে একটা লোক যে প্যাকেটটা দিয়েছিল, ওই প্যাকেটটা আমাদেরই ছিল। একটু আপনাদের নাম্বার থেকে আমার নাম্বারে কল দিন। কেন দেব? না, আসলে উনি নাম্বার দিয়েছিল, বলেছিল ওরা আসবে, তাই শিওর হওয়ার জন্য। আসলে আমি যার মাল তাকেই দেই। তুই তো দেখি কোথাও কাজে একই। ঠিক আছে, কল দেই। ওরা কল দিলে আকাশ ওদের হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে চলে আসে ওখান থেকে। আকাশ প্যাকেট দেওয়া 2 ঘন্টা পর ওই লোকগুলোকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। ওরা তো বলতেই আছে কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু ওরা কোনো কথাই বলেনি। কি ব্যাপার, কেন বলছেন না? আমাদের অপরাধ কি? পুলিশ কিছু ছবি বের করে দেয় ওই ছেলেগুলোকে। এই ছবিতে থাকা লোক তোরা দুজন, তাই দাও? হ্যাঁ, আমরাই তো এখানে, কিন্তু কি দোষ আমাদের? তোদের হাতে এই প্যাকেট কিসের? এমনি একটা পার্সেল। এদের রুমে তল্লাশি নাও, কিছু না কিছু তো পাওয়াই যাবে। পুলিশ অনেক খোঁজাখুঁজির পর ওই প্যাকেটগুলো পেল। প্যাকেট পেয়ে ওদের ধরে নিয়ে আসে। এইদিকে এই খবরটা চলে যায় রাজীবের কাছে। রাজীব হচ্ছে অনেক বড় ড্রাগস ডিলার। দেশে নারী পাচার হতে শুরু করে যে কোনো খারাপ কাজের সাথে জড়িত এই রাজীব। সব চাইতে খারাপ কাজগুলো করে এই রাজীব। রাজীব ভাজিটির ছেলে মেয়েদের ড্রাগস দিয়ে নেশা ধরায়, এরপর টাকার মাধ্যমে বিক্রি করে দেয়। রাজীব সবটা শুনে টেবিলে থাকা সবকিছু ফেলে দেয়। কি করে হলো এইসব? পুলিশ কিভাবে জানলো ওদের খবর? বস, আমরা বুঝতে পারছি না, তবে খবর পেয়েছি একটা ট্যাক্সি চালকের হাতে নাকি এসব পাঠিয়েছিল। ওই লোকটা তো ঠিকই দিয়েছিল প্যাকেট, কিন্তু পরে কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। খবর লাগা, তোরা কার এত বড় সাহস? ওকে বস। এদিকে আকাশ ওর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে নিজের মতো করে নিজের রুমে চলে আসে। আকাশের সম্পর্কের সংক্ষিপ্ত একটা বর্ণনা দেই। আকাশের বাড়িতে ওর মা বাবা কেউ নেই, শুধুমাত্র আকাশের একটা বোন আছে। আকাশের বোন এবার ইন্টারে পড়ে। ছোটকালে আকাশের বাবা মা মারা যায়। সে থেকেই আকাশ অনেক কষ্টের পর পড়াশোনা করে, তার সাথে ঈশাকেও পড়ায়। ঈশা হচ্ছে আকাশের একমাত্র বোন। আকাশ বাড়িতে আসতেই ঈশা বলে, ভাইয়া, কোথায় ছিলি তুই? এই তো কাজে গিয়েছিলাম, তা তুই কখন ফিরলি? এই তো একটু আগে। তো খাবার খেয়েছিস? না ভাইয়া, আগে ফ্রেশ হব, তারপর খাবো। তোকে তো বলতে ভুলে গেছি, কি কথা ভাইয়া? আমি 3 দিনের জন্য একটা জায়গায় যাব, তাই তোকেও আমার সাথে যেতে হবে। ধুর, ভালো লাগে না আমার। তোর জন্য আমি কোথাও একা একা থাকতেই পারি না। কি করব, তোকে বাসায় একা তো রেখে যেতে পারি না, তাই সব সময় তোকেও আমার সাথে নিয়ে যাই। আমি বুঝি না তুই কি এমন কাজ করিস যে তোকে এক একবার এক এক জায়গায় গিয়ে কাজ করতে হয়। সময় হলে জানতে পারবি। এখন তাহলে কালকে রেডি হয়ে থাকিস, আমরা বিকালে বের হব। ঠিক আছে, কিন্তু আমরা কেন জায়গায় যাব? আমরা সিলেট যাব। ওয়াও ভাইয়া, অনেক সুন্দর একটা জায়গা। আমাকে কিন্তু ওখানে নিয়ে গিয়ে ঘুরতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, নিয়ে যাব। বিকেলবেলা আকাশ রেডি হয়ে অফিসে আসে। আকাশের কাজে ধরেন আশা করি আপনারা গল্পে পড়ে বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝতে থাকেন তাহলে আবারও বলে দিচ্ছি। আকাশ সিবিআইতে চাকরি করে। এখানকার সিনিয়র অফিসার হিসাবে আকাশ কাজ করে। আকাশ খুব কমে অফিসে আসে, কারণ আকাশের প্রতিটা মিশনই অনেক গুরুত্বপূর্ণ, যা আকাশ কাউকে বলে না। শুধুমাত্র যতটুকু বলার দরকার ততটুকুই বলে, আর না হয় বলে না। পরে মিশনের জন্য আকাশ অফিসে আসে এবং সব কাগজপত্র নিয়ে চলে আসে। সাথে মিশন শেষ করার জন্য সব রকম টাকা নিয়ে আসে অফিস থেকে।
এইদিকে রাতের বেলায় আকাশ ও ঈশা ওদের সব কিছু প্যাক করে রাখে। রাতে ওরা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওরা একটা বাস ধরে চলে আসে সিলেটের দিকে। ওখানে আসার কারণ হচ্ছে আকাশ খবর পেয়েছে জাফলংয়ে কিছু অবৈধ কাজ হয়, তাই আকাশ চলে আসে তা দেখার জন্য। ওখানে আকাশ একটা রুম বুক করে 2 বেডের, কেননা আকাশ ও ঈশাকে নিয়ে একই রুমে ঘুমাবে, কারণ ঈশাকে অন্য রুমে দেওয়াটা আকাশ সেফ মনে করে না। সেই জন্য রাতের বেলায় আকাশ ঈশাকে ওর বেডে ঘুমাতে বলে, তার সাথে একটা পর্দা টাঙ্গায়। ঈশা ওর বেডে ঘুমায় আর আকাশ ওর বেডে। পরের দিন সকালে আকাশ ও ঈশা নাস্তা করে বেরিয়ে পড়ে জাফলংয়ের উদ্দেশ্যে। ওরা গাড়ি করে নেমে যায়। অন্যদিকে আকাশ ঈশাকে নিয়ে হাঁটতে থাকে। কিছুদূর যাওয়ার পর ওয়াও ভাইয়া, এই জায়গাটা এত সুন্দর। অনেক সুন্দর। কেমন লেগেছে তোর কাছে? অনেক সুন্দর লেগেছে ভাইয়া। চল না নিচে নামবো। হ্যাঁ চল। আকাশ ও ঈশা ওখানে সিঁড়ি দিয়ে নিচে নামে। নিচে নামার সময়ে আকাশ কারোর সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়া মেয়েটি পড়ে যেতে চাইলে আকাশ মেয়েটিকে ধরে ফেলে। সরি, আমি দেখতে পাইনি। আসলে আমিও তেমন খেয়াল করিনি। আচ্ছা, তাহলে এবার আমি আসি। ধন্যবাদ। ধন্যবাদ কেন? এই যে ধাক্কা খেয়ে পড়ে যেতে গিয়েছিলাম, আপনি ধরে ফেলেছেন, নয়তো পড়ে গেলে। ইটস ওকে। ওখান থেকে চলে আসে। এইদিকে ঈশা যেতে যেতে বলে, ভাইয়া মেয়েটা কিন্তু সত্যি অসাধারণ। কি বলছি? সত্যি বলছি ভাইয়া, তবে ওকে দেখে মনে হচ্ছে না এখানকার। তাহলে কোন জায়গায় যেতে হতে পারে? আর ভাবতে হবে না, কারণ তোর সাথে হয়তো আর দেখাই হবে না। তাই চল আমরা ঘুরতে বের হই। এইদিকে আকাশ ঈশার ছবি তুলে দিচ্ছে, সাথে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে ওইসবও কিছু খেয়াল করতে থাকে। আকাশের চোখের ওখানে অনেক কিছু আশ্চর্য রকমই দেখতে পায়। অন্যদিকে আকাশ ওইসব কিছু ছবি তুলে রাখে। এদিকে প্রথম দিন আকাশ অনেক তথ্য পায় ওখানে। তার সাথে ঈশা তো অনেক খুশি, কেননা ঈশা আকাশের সাথে মাঝে মাঝে এরকম জায়গায় ঘুরতে পারে। সেই জন্য ওদের ঘোরা শেষ হলে দুপুরে খাওয়ার জন্য ওখানকার একটা হোটেলে আসে। ভাইয়া চল, খেতে হবে। হ্যাঁ চল, তাহলে খেতে যাই। ওরা খেতে থাকে। অন্যদিকে আকাশ খাবার শেষ করে ওখানে অনেক কিছু খেয়াল করে। ওখানে বর্ডার দিয়ে বিয়ার হতে শুরু করে নেশা জাতীয় দ্রব্য আনা হয়। আকাশ ওইসব কিছু ছবি তুলে নেয়। ওরা ঘোরা শেষ হলে ওখান থেকে চলে আসে হোটেলে রাতের বেলায়। স্যার, এখানে এসে অনেক তথ্য পেলাম। কি কি তথ্য? এখান দিয়েই বাংলাদেশে নেশাজাতীয় দ্রব্য বেশি বাংলাদেশে আসে। কি বলছো কি আকাশ? ঠিক বলছি। আপনি একটা কাজ করেন, আমি কিছু ছবি দিচ্ছি, আপনি ওদের খুঁজে বের করেন, তাহলে এদের মূল ঘটনা জানতে পারবো। আচ্ছা, আমি তাহলে সবটা দেখতেছি। তোমার মিশন শেষ হয়ে থাকলে তুমি চলে আসতে থাকো। না স্যার, এখনো শেষ হয়নি। আচ্ছা, কি হয় না হয় আমাকে জানিও। ওকে স্যার। তবে তুমি কিন্তু একটু সাবধানে থাকবে। আমাকে সাবধানে তো থাকবই, তাছাড়া এইগুলা নিয়ে খেলতে আমার ভালোই লাগে। ভুলে যেও না আকাশ, তুমি ওখানে একা যাওনি, তাই তোমার বোনের কথাও আমাকে ভাবতে হবে। আমার বোনের সব সেফটি নিয়েই আমি ওকে সাথে নিয়ে চলি। খেয়াল রাখবে তবে। ঠিক আছে স্যার। এইদিকে আকাশ হোটেলের ছাদে দাঁড়িয়ে কথা বলছিল ওর স্যারের সাথে। তখন আকাশ ছাদে কারো আসার শব্দ পায়, তাই আকাশ একটু লুকিয়ে যায় কে আসে তা দেখার জন্য। আকাশ অন্ধকারে একটা মেয়ের অস্তিত্ব বুঝতে পারে, তাই ওখান থেকে সিঁড়ির কাছে দেখতে আসে। ওখানে এসে দেখে মেয়েটি হচ্ছে জাফলংয়ে ধাক্কা খাওয়া সেই মেয়েটি আকাশকে দেখে কিছুটা চিনতে পারে। আপনাকেও আমার কিছুটা চেনা চেনা লাগছে। চেনা চেনা তো লাগবেই। মানে কি বলতে চেয়েছেন? মানে হলো, আপনি যার সাথে ধাক্কা খেয়েছেন আমি সে। ও, আপনি সেই ছেলে। আপনার সাথে দ্বিতীয়বার আমার দেখা হবে আমি তা ভাবতেও পারিনি। আমিও তো ভাবতে পারিনি আপনার সাথে দেখা হবে আমার। তা আপনি এখানে কাকে নিয়ে এসেছেন? দেখলাম একটা মেয়ে ছিল। ও, ঈশা আমার একমাত্র আদরের বোন। বাহ, আজকাল ছেলেরা দেখি অনেক মিথ্যে কথাও বলতে পারে। মানে কি মিথ্যে বললাম? মিথ্যে নয় তো কি, ওই মেয়েটি হয়তো আপনার গার্লফ্রেন্ড হবে, আর আমার সাথে দেখা হওয়ার পর বলছেন আপনার বোন। দেখুন, আপনি কি ভাবছেন তা আমি জানি না, কিন্তু ও আমার বোন, এটা সত্যি। যাক,
ভালো। তাই এখানে তো আপনাকে দেখলাম না আগে কখনো। আমি গতকাল বিকালে এসেছি। আর আপনি? এই তো 5 দিন। আচ্ছা এখন যাই, কোথায় যাবেন? ঘুমাতে হবে, সকালে চলে যাব বাড়িতে। আচ্ছা যান তাহলে, আমিও যাই তাহলে। ওরা যে যার রুমে চলে গেল। এইদিকে আকাশ ভাবতে থাকে কেন কেন যে নাম্বার হ্যান্ডেল না বা ঠিকানা নিল না, সেই জন্য অনেক আফসোস হচ্ছে। পরের দিন সকালে এরা চলে যায় হোটেল থেকে। ধুর, যাওয়ার সময় আকাশ অবশ্য একটু জন্য দেখলো ইরাকে। এইদিকে আকাশ ঈশার জন্য অপেক্ষা করতে থাকে। ঈশা রেডি হয়ে বেরিয়ে গেল। আকাশ ঈশাকে নিয়ে মাজারে আসে। এখন হয়তো অনেকেই বলবেন, ভাই এত জায়গা থাকতে মাজারে কেন এসেছে? ভাই, মাজারে আসার অনেকগুলো কারণ আছে। কারণ নাম্বার 1, আজকাল মাজারের সবচেয়ে বেশি কালো টাকা লুকিয়ে রাখা হয়। নাম্বার 2, মাজারে জাল টাকা চালানো যায় অনেক সহজে। ওই দুইটা কাজের রহস্য উদ্ঘাটন করার জন্য আকাশের এখানে আসা। তবে একটা কথা মনে রাখবেন, মাজার কিন্তু বিশ্বাস করার ঠিকানা না, আর নাই মাজারে টাকা দেওয়া। চলুন এবার গল্পে ফেরা যাক। ভাইয়া, মাজার তো অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। তবে এখানে কোনো কিছু মানত বা টাকা দিবি না। ভাগ্য ভালো বলে গিয়েছিস, নয়তো আমি তোর জন্য বউ আর আমার জন্য ভাবি চাইতাম। মোটেও না, আগে তোর বিয়ে দিব, তারপর আমি। এখন চল ওইদিকে যাই। হ্যাঁ চল। আকাশও শার্টের বোতামে ক্যামেরা লাগায়, যাতে করে ওখানে কে কি করে না করে সবটা রেকর্ড হয়ে যায়। ওখানে আকাশ অনেক কিছু লক্ষ্য করে। ইনকাম ট্যাক্স বাঁচাতে অনেক ধনী লোক তাদের টাকা ওখানে এসে জমা করে দিয়ে যায়। তার সাথে অনেক লোক জাল টাকা দিয়ে যায় এবং এর পরিবর্তে আসল টাকা কিছু পরিমাণ নিয়ে যায়। এই সব কিছু আকাশ রেকর্ড করে নিয়ে চলে আসে। সব তথ্য নিয়ে আকাশ ঈশাকে নিয়ে চলে আসে হোটেলে। ঈশা, তুই একটা কাজ কর। কি কাজ ভাইয়া? তুই হোটেলেই থাকিস। আমি না ফেরা পর্যন্ত কিন্তু তুই হোটেল থেকে বের হবি না। আর আমি না বললে দরজাও খুলবি না। এখানে রাতের খাবার আছে, তোর আর বাইরে থেকে কিছু আনতে হবে না। ঠিক আছে ভাইয়া, কিন্তু তুই কোথায় যাবি? আমার কিছু কাজ আছে, ওখানে যাব। তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে, আসবো। সন্ধ্যার দিকে আকাশ বেরিয়ে পড়ে একটা জায়গা থেকে একটা ট্যাক্সি নেয়। এরপর একটা ঠিকানায় চলে আসে। ওখানে যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হচ্ছে। আকাশ ট্যাক্সি নিয়ে ওখান থেকে যেতে থাকে। এই কে তুই? জি, আমাকে বলা হয়েছে এখান থেকে কিছু পার্সেল দেওয়া হবে। ওই তুই তাহলে সেই ছেলে? দাঁড়া এখানে। আকাশ ট্যাক্সি নিয়ে ওখানে যেতেই আকাশ দাঁড়িয়ে থাকে আর ওরা 3টা ব্যাগ টাকা ভরে দেয়। আকাশ ওই টাকা নিয়ে চলে আসে। ওই টাকা আকাশ মাজারে না দিয়ে চলে আসে ব্যাংকে। ওখানে এসে আকাশের নামে টাকাগুলো জমা করে দেয়। এভাবে প্রায় ওই রাতে 4-5টা ব্যাংক দিয়ে 10 কোটি টাকা আকাশের অ্যাকাউন্টে জমা করে নেয়। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে, আকাশ এতগুলো টাকা নিজের করে কেন নিল? এটা তো অপরাধ, কিন্তু কি করবে বলুন? এই টাকা এমনিতেই কোনো হিসাব নেই, তাই যে কেউ নিলে কোনো সমস্যাই নেই। আর সরকারে দিলেও বা কি হবে, হয়তো কোনো প্রমোশন পাবে। এর চেয়ে বেশি কিছু না। চলুন গল্প ফিরে যাই। ওখান থেকে আকাশ হোটেলে এসে বেরিয়ে পড়ে ঈশাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে। কেননা ওখানে থাকলে এখন বিপদ বাড়বে। আকাশ যদি একা থাকতো তাহলে তেমন কোনো সমস্যা ছিল না, কিন্তু ঈশার সাথে থাকায় আকাশের একটু সমস্যা পড়ে যায়। অন্যদিকে আকাশ ঢাকায় আসার পর ঈশাকে নামিয়ে দেয় বাসায়। ঈশা, তুই বাসায় গিয়ে ফ্রেশ হ, আমি একটু আসতেছি। কোথায় যাচ্ছিস তুই ভাইয়া? এই তো 1 ঘন্টার মধ্যে চলে আসবো। তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে, আসবো। ওখান থেকে আকাশ চলে আসে অফিসে। ওখানে ভিডিওগুলো আকাশও ও স্যারের কাছে দেখায়। ভিডিও থেকে তো বুঝলাম, কিন্তু এর সাথে কারা জড়িত আছে তা কিভাবে বুঝবো? স্যারের জন্য ওখানে কিছু লোককে পাঠাতে হবে। ঠিক আছে, আমি তাহলে ওখানে লোক পাঠানোর ব্যবস্থা তো করব, কিন্তু তাতে তো একটা সমস্যা আছে। কি সমস্যা স্যার? ওরা কি পারবে আসল অপরাধীকে ধরতে, বা কেউ কি মুখ খুলবে? বেশি কিছু করতে হবে না। আপনি ওখানে ছদ্মবেশে কাউকে দিয়ে একটা বিটকেস ভরে টাকা দিয়ে যাবেন ওখানে। এরপর কিছু লোককে দেখবেন মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, তো ওখানে গিয়ে ওদের থেকে একটা রিসিপ্ট নেবেন। এরা একটা ঠিকানা দিবে, ওই ঠিকানায় চলে যাবেন। ওখানে গেলেই কারা কারা টাকা রাখে ওদের সবার ঠিকানা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে এর জন্য তো তোমাকেই যেতে হবে। আমার ওখানে যাওয়াটা সেফ হবে না। কি কারণে আকাশ? কারণ আমি ওখানে গিয়েছি একবার।
এখন যদি যাই তাহলে আমাকে চিনে ফেলবে। তার সাথে আমার ডিটেলসও ওখানে আছে। ঠিক আছে, আমি তাহলে এই ঠিকানায় কয়েকজন লোক পাঠিয়ে দিব। তাহলে এবার আমি আসি। তাছাড়া আমাকে অন্য আর একটা কাজও করতে হবে। ওকে, তোমার যা ভালো মনে হয় করতে পারো। আকাশ চলে আসে ওর বাসায়। ওখানে ঈশা মোটামুটি সব কিছু আলমারিতে গুছিয়ে রাখে। ভাইয়া একটা কথা বলার ছিল। কি কথা? ভাইয়া আমার 4 লক্ষ টাকা লাগবে। ও, এই কথা। এই নে চেক। তোর যত লাগে অঙ্ক বসিয়ে নিয়ে উঠিয়ে দিস। ভাইয়া কোন কাজে চেয়েছি তা কি জিজ্ঞেস করবে না? তুই আমার বোন, আমি জানি তুই কোনো খারাপ কাজে এইগুলা ব্যবহার করবি না। আসলে ভাইয়া আমার কলেজে একটা অনুষ্ঠান আছে, আমরা ওখানে সব বান্ধবীরা মিলেই টাকা দিয়ে পথ শিশুদের জন্য অনেক কিছু কিনে দিব, তাই টাকাটা নিচ্ছি। বললাম তো, তোর যখন যা লাগবে আমাকে বলবি, আমি তোকে এনে দিব। ঠিক আছে ভাইয়া, কিন্তু ভাইয়া তুই কি কাজ করিস তাই তো আমি জানিই না। কেন রে বোন, আমার কাজ জানাটা কি বেশি জরুরি? না ভাইয়া, এমনি জানতে চাইলাম। আচ্ছা, এখন তাহলে রুমে যা। ওরা যে যার রুমে চলে যায়। অন্যদিকে রাজীব তো রেগে একাকার হয়ে গিয়েছে, কেননা রাজীবের কোনো বড় নেটওয়ার্ক তাই টাকাগুলো মাঝারে রাখতে বলেছিল যাতে কোনো সমস্যা না হয়, কিন্তু টাকা যে এইভাবে কেউ মেরে দিবে তা রাজীব বুঝতেই পারেনি। কার এত বড় সাহস যে আমার টাকা চুরি করে নিয়ে যায়? বস বিশ্বাস করুন, আপনার কথা মতো একটা ট্যাক্সি আসে। ওই লোকটা টাকা উঠিয়ে দেওয়ার কথা বলে, এতে মনে করলাম ওটা আপনি পাঠিয়েছেন, তাই তো আমরা টাকাগুলো ওখানে দিয়ে দিই। ট্যাক্সি চালক? এই এক ট্যাক্সি চালক আমার কোটি টাকার হিরোইন ধরিয়ে দিয়েছে, আরেকজন আমার টাকা মেরে দিয়েছে। বুঝতে পারছি না আসলে আমার সাথে হচ্ছেটা কি। বস ওই ট্যাক্সি চালককে ধরলেই সব রহস্য বেরিয়ে আসবে। তাহলে খোঁজ নে কে ওই চালক। বস একটা উপায় আছে ওই ট্যাক্সি চালকের খোঁজ নেয়া। কি সেই উপায়? উপায় হচ্ছে ওই ট্যাক্সি চালকের নাম্বার কিন্তু আমাদের কাছে আছে। ওর নাম্বার আছে? আর তুই এখন আমাকে বলছিস আহম্মদ কোথাকার? বস মনে ছিল না। তাড়াতাড়ি ওই নাম্বারে কল দে। কিন্তু বস ওই ট্যাক্সি চালক তো হিরোইন ঠিকই আমাদের দিয়েছিল, আমরা তো হিরোইন নিয়েই নিজেদের রুমেও চলে আসলাম। আরে আহম্মদ, আমি ওই ট্যাক্সি চালকের নাম্বারে কথা বলেছি। যা যা, কাছে তোরা 10 কোটি টাকা দিয়েছিলি। ওর নাম্বার তো নেই। টাকা দেওয়ার আগে একবার চেক তো করে নিবি। আসলে তখন মাথায় কোনো কিছু ছিল না, এত তাড়াতাড়ি করে দিয়েছিলাম যে কোনো কিছু চেক করতেও পারিনি। এভাবে আমার কোটি কোটি টাকা তোরা নষ্ট করে দিচ্ছিস। এমনটা আর হবে না। অন্যদিকে আকাশ সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করে আবারও ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে। সারাদিন আকাশ ট্যাক্সি চালাতে থাকে। এভাবে একটা সপ্তাহ কেটে যায়। আকাশ এখনও ওই মেয়েটাকে অনেক মিস করে। রাত 1টা বাজে। আকাশ যখন ফিরছিল তখন রাস্তায় একটা মেয়েকে দেখতে পায়। ট্যাক্সি থামিয়ে ওই মেয়েটার কাছে যায়। আরে আপনি এখানে কেন? অনেক বিপদে পড়ে আমি এত রাতে বাড়ির বাইরে এসেছি। কি বিপদ? আবার বাবা মা খুব বিপদে আছে। এত রাত হওয়াতে আশেপাশে কোনো মানুষকেও আমি দেখছি না যে সাহায্য চাইব। তা আপনার ঠিকানাটা দিন। এই তো এখান থেকে 5 মিনিট দূরে। কি হয়েছে আপনার বাবা মায়ের? কিছু লোক ওনাদের আটকে রেখেছে, আর আমি আমার রুম থেকে ওড়না দিয়ে দড়ি বানিয়ে নিচে নেমে এসেছি। আচ্ছা, আমাকে নিয়ে চলুন। তা আপনার ট্যাক্সি? ট্যাক্সি নিয়েই যাব, কোনো সমস্যা নেই। আপনি তাহলে ট্যাক্সিতে উঠে বসেন। মেয়েটি আকাশকে নিয়ে একটা বাড়ির সামনে আসে। ট্যাক্সিটা বাড়ির সামনে রেখে ভিতরে ঢুকে যায়। ওখানে কোনো লোকে দেখা পায়নি আকাশ, তাই ফাঁকে বলে, কি ব্যাপার, বাড়ি তো দেখছি ফাঁকা। ফাঁকা তো হবেই। মানে ঠিক বুঝলাম না। আপনি তো বলেছেন আপনার বাবা মা। ওই সব কিছু মিথ্যে সাজানো নাটক ছিল, বুঝলি? না, আমাকে এখানে কেন ডেকে এনেছিস? আসলে আমি একজন চোর। তোকে এখানে এনে তোর গাড়ি তো মেরে দিয়েছি। এবার কিছুদিনের জন্য তোকে এখানে আটকে রাখবো। এই জন্য আজকাল কারোর ভালো করতে নেই। আমি জানি আজকাল ছেলেরা একটু সুযোগ খুঁজে মেয়েদের শরীর নিয়ে ছিনিমিনি খেলার। তাই তোকে একটা কথা বলে রাখি, এই ট্যাক্সি তো তুই হারাবি, তবে চিন্তা করিস না, তোকে এখান থেকে পালানোর রাস্তা আমি বলে দিব একদিন পর। দেখো, বাড়িতে আমার ছোট বোন আছে, আমি না গেলে ও একা একা থাকতে পারবে না। দেখ, কোনো কাজে দিবে না তোর এই কান্না, তাই শুধু শুধু কাঁদিস না, বুঝলি? এবার আকাশের ট্যাক্সি নিয়ে চলে যায়।
এদিকে আকাশ ওখান থেকে বের হওয়ার জন্য সিঁড়ি দিয়ে ছাদে যায়। ওখানে দরজার ভিতর থেকে খোলা পায়। আকাশ সিঁড়ি দিয়ে ছাদে আসে। ওখান থেকে নিচে নেমে আসে। এসে আকাশ একটা কল দেয়। কল দেওয়ার 15 মিনিট পর একটা গাড়ি আসে। স্যার আপনি এখানে? এখানে বলেই তো তোমাকে কল দিলাম। সরি স্যার। একটা কাজ করো, আমাকে এখানে নামিয়ে দাও সামনে। ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না, আমি আপনাকে বাড়ির সামনে নামিয়ে দিচ্ছি। তোমাকে যা বলছি তাই করো। ঠিক আছে স্যার। এইদিকে আকাশ বাড়িতে চলে আসে। অন্যদিকে পরের দিন আকাশ চলে যায় অফিসে। ওখানে এসে স্যারকে বলে, স্যার, আমার একটা জিডি করা আছে। তাই এখানে না আসে তুমি পুলিশ স্টেশনে যাও? কি বলছেন কি স্যার? ঠিক বলছি। তাই এখন বলো কি জন্য রিপোর্ট লেখাবে? স্যার, আমার ট্যাক্সি কেউ নিয়ে গিয়েছে। আকাশ, এখন মজা করার মুডে নেই আমি। তোমার ট্যাক্সি চুরি হয় কি করে? তাছাড়া তুমি ট্যাক্সি কবে থেকে চালাও? কি করব স্যার, সরকারে যে বেতন দিচ্ছে ওই বেতনে তো হয় না, তাই ডিউটি শেষ করে আমি ট্যাক্সি চালাই। তাহলে একটা কাজ করো, ট্যাক্সি চালিয়ে যখন খিদে লেগে যাবে এই ঠিকানায় এসে খাবার খেয়ে যাবে। কেন স্যার? কারণ তোমার মতো আমিও একটা হোটেল দিয়েছি। স্যার, জোক শোনার মুডে নেই, আপনি আমার ট্যাক্সি খোঁজার ব্যবস্থা করেন। ওই ট্যাক্সিতে কি আছে? স্যার, অনেক কিছু আছে ওই ট্যাক্সিতে। ওখানে অনেক কিছু লুকিয়ে রেখেছি, তা যদি অন্য কারো হাতে পড়ে তাহলে তো আমি শেষ। আচ্ছা তুমি যাও, নতুন ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ো। ঠিক আছে স্যার, তবে একটা কথা, আপনার বাকি অফিসারদের একটু বলে দিবেন আমাকে যেন এইভাবে ফলো না করে। ঠিক আছে, করবে না ফলো। আকাশ ওখান থেকে ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে। পথের মধ্যে অনেক মানুষকে আকাশ দেখতে পায়। কিছুটা দূরে তাকিয়ে দেখে ঈশা দাঁড়িয়ে আছে ভার্সিটি যাওয়ার জন্য। তাই আকাশ ঈশার সামনে নিয়ে গাড়ি থামায়। ঈশা, গাড়িতে ওঠ। আপনি কি? আর আমার নামই বা জানেন কি করে? আরে, আমি তোর ভাই। ভাইয়া তুই ট্যাক্সি চালাস? সব কথা কি এখানে বলবি নাকি? ট্যাক্সিতে উঠবি? আচ্ছা, বলতেছি। ঈশা ট্যাক্সিতে বসলে আকাশ ট্যাক্সি চালাতে চালাতে ওরা কথা বলতে থাকে। ভার্সিটির সামনে ঈশাকে নামিয়ে দিয়ে আকাশ যে পিছনে ঘুরে দাঁড়াতে যাবে তখনই কারোর সাথে ধাক্কা লেগে যায়। সরি, আমি দেখতে পারিনি। চোখ কোথায় রেখে হাঁটেন যে দেখতে পাননি? হুম। এরপর দুজনেই যখন মাথা তুলে তখন একজন আরেকজনকে দেখে চমকে ওঠে। আরে, আপনি এখানে? আমারও তো সেম প্রশ্ন, আপনি এখানে কেন? আমি আমার বোনকে নামিয়ে দিতে এসেছি। আমি এই ভার্সিটিতে পড়ি। কোন ইয়ারে পড়েন? এই তো ফার্স্ট ইয়ারে, এবার নতুন ভর্তি হয়েছি। তাহলে আমি এবার আসি। একটা কথা বলার ছিল। কি কথা? আপনি কি সত্যি সত্যি ট্যাক্সি চালান? কেন, দেখে কি ওই রকম মনে হচ্ছে না? ঠিক ধরেছেন, আমি কোনো ট্যাক্সি চালকের এইরকম পোশাকে ট্যাক্সি চালাতে কখনো দেখিনি। আচ্ছা, আমি তাহলে আসি। আকাশ ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূরে এসে আকাশ কিছু সন্দেহজনক লোককে দেখতে পায়, তাই ওদের কাছে যায়। স্যার, ট্যাক্সি খালি আছে, যাবেন কোথাও? না, একটু পরে যাব, আমাদের একজন লোক আসবে। তাহলে কি আমি অপেক্ষা করব? অপেক্ষা করতে হবে। সমস্যা নেই স্যার, কোথাও যাবেন? যখন তোমার ট্যাক্সিতে করে যাব না তখন তোমাকে কেন বলবো? দেখুন স্যার, সকাল থেকে তেমন একটা ভাড়া পাইনি, এমনভাবে চলতে থাকলে আমি যে পথে বসে যাব। এমনিতেই তো পথেই আসো। ওইভাবে বলবেন না স্যার। ওই তো ও এসে গিয়েছে। তাহলে চলো আমরা ট্যাক্সিতে গিয়ে বসি। আসুন স্যার, ট্যাক্সিতে এসিও আছে। ওয়াও, তাহলে অ্যাসিটা চালাও। আকাশ এসি চালায়। আকাশ ট্যাক্সি চালায়। এরপর ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আকাশ সব কিছু না ক্যামেরার মধ্যে ভিডিও করতে থাকে এবং ওই লোকগুলো স্যারকে লাইভ দেখাতে থাকে। আকাশে ওদের কথা শোনার চেষ্টা করতেছিল। কিছুক্ষণ পর সামনে দুইটার রাস্তা, তাই আকাশ ওখানে গাড়ি ব্রেক করে। কি ব্যাপার, গাড়ি কেন থামালে? স্যার, সামনে দুইটা রাস্তা, কোন দিকে যাব? বাম দিকে যাও। স্যার, সরাসরি জায়গার নাম বলে দিলেই তো হয়। এই বেশি কথা বলে কেন তুমি? যেদিকে যেতে বলি ওই দিকে যেতে থাকো। ঠিক আছে স্যার। 1 ঘন্টা পর আকাশ একটা জঙ্গলের ভিতরে চলে আসে। ওখানে বসে আকাশের কেমন যেন সবকিছু অন্যরকম লাগতেছিল। চারদিকে অন্ধকার, তার সাথে কারো চিৎকারের আওয়াজও আসতেছে না। স্যার, আমার অনেক ভয় করতেছে। কেন? না মানে এত অন্ধকার,
তার উপর ভূতেদের আওয়াজ শোনা যাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমরা দুজন ভিতরে যাব আর ও তোমার সাথে থাকবে। এরপর আমাদের যেখানে নামিয়ে দিয়ে এসেছো এই জায়গায় নামিয়ে দেবে। কোনো টেনশন নেবেন না স্যার, হয়ে যাবে। তাহলে অপেক্ষা করতে থাকো। ঠিক আছে স্যার। এরপর বাকি লোকগুলো ভিতরে চলে আসে। আকাশ আরেকজন লোকের সাথে বাইরে দাঁড়ায় আছে। ভিতরে যে লোকগুলো গেল ওরা কিছুক্ষণ পরে বেরিয়ে আসে, আর ওদের হাতে ছিল। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ওদের হাতে ছিল একটা ব্যাগ। আকাশ ব্যাগটার দিকে ভালো করে তাকিয়ে আছে। ব্যাগের ভিতরে কোনো নড়াচড়া দেখছে না, তবে ভিতরে যে মানুষ আছে তা বোঝাই যাচ্ছে। স্যার, এই ব্যাগে কি আছে? না মানে আপনারা তো বলেছেন কিছু দিতে যাচ্ছেন, কিন্তু এখন দেখতেছি কিছু নিয়েও আসতেছেন। আকাশ গাড়ির পিছনে ডিগি খুলে দিল। কিছুক্ষণ পর ওরা ডিগির ভিতর ব্যাগ রেখে দিল। গাড়িতে উঠে বসেন। আকাশ এই দিকে লোকেশন পাঠিয়ে দেয়। অন্নবথরা আসে এই বাড়িটা ঘিরে রাখে যাতে কেউ পালাতে না পারে। অন্যদিকে আকাশ ওদের নামিয়ে দেয়। ওরা আকাশকে টাকা দিয়ে ব্যাগ নিয়ে চলে যেতে থাকে। তবে আকাশও কম না, ওই ব্যাগের ভিতরে আকাশের জিপিএস সেট করে দেয়, আর এই জিপিএস লোকেশন অন্য কয়েকজন অফিসারকে দিয়ে দেয় যাতে করে এরা ওদের ধরতে পারে। অন্যদিকে আকাশ ট্যাক্সি নিয়ে চলে আসে ওই জায়গায়। ওখানে আসাতে সবাই আকাশকে স্যালুট করে। আকাশ ওর পজিশন নিয়ে নেয়। অন্যদিকে ভিতর থেকে কোনো সারা শব্দ না আসার জন্য আকাশ অনেকটা নীরব হয়ে দাঁড়িয়ে আছে। আমি ভেতরে যাওয়ার চেষ্টা করতেছি, তোমরা আমাকে কভার করো। ঠিক আছে স্যার, আপনি সামনে যান, আমরা পিছন থেকে দেখতেছি। আকাশ ভিতরে চলে আসে। ওখানে যত দূর চোখ যায় কাউকেই দেখতে পাচ্ছে না, শুধু একটা দরজা ছাড়া। ওই দরজার সামনে গিয়ে সব অফিসার দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আকাশ বাকি অফিসারদের তাদের পিছনে পাঠায়, তাদের কল দেয়। জি স্যার বলেন। ওরা আমাদের ওদের খোঁজ পেয়েছো? ওরা আমাদের সামনেই আছে। তাহলে ওদেরকে গিয়ে ধরো, আর ওদের বলো ওই দরজা খোলার পাসওয়ার্ড কি। একটু অপেক্ষা করেন, ওদের ধরে পাসওয়ার্ড জানার চেষ্টা করতেছি। বল, ওই দরজার কোড কি? যা করার তাড়াতাড়ি করো। অফিসার ওই তিনটা লোককে ধরে নেয়। এরপর ওদের কাছ থেকে ব্যাগের ভিতরে একটা মেয়ে পায়। মেয়েটি অজ্ঞান ছিল, তাই ওরা মেয়েটি ওদের হাতে তুলে দিয়ে ওই লোকগুলোকে জিজ্ঞাসা করতে থাকে। বল, ওই দরজার কোড কি? ওহ, কিছুই বুঝতে পারতেছিস না তাই না? একটু আগে যে মেয়েটিকে তুলে এনেছিস, ওই মেয়েটিকে যেখান থেকে এনেছিস ওখানে যে একটা দরজা আছে, ওই দরজার কোড কি? ওইটার কোড নাম্বার হচ্ছে। এরপর অফিসার আকাশকে কোড নাম্বার বলে। আকাশ কোড ডলার করে সবাইকে দরজার পাশে লুকিয়ে থাকতে বলে। বাইরে দুজনকে দাঁড় করিয়ে রাখে, যাকে কোনো সমস্যা হলে দরজা খুলে দিতে পারে ওরা। অন্যদিকে আকাশ দরজা খুলে ভিতরে যায়। ওখানে গিয়ে দেখে অনেকগুলো মেয়ে ওখানে দাঁড়িয়ে কিছুজন বসে আছে, আর ওখানে ওদের পাশে কোনো লোককে দেখতে পাচ্ছে না। তাই আকাশ কোনো সাবধানতার সাথে ভিতরে ঢুকতে থাকে। অনেকটা ভিতরে যাওয়ার পর আকাশকে দেখে মেয়েগুলো ভয় পেয়ে চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও! এই চুপ, আমরা তোমাদের বাঁচাতে এসেছি, মারতে নয়। এখানে তোমরা ছাড়া আর কে কে এসেছে? আরো 4 জন লোক আছে, ওরা ওই পাশের রুমে। তাহলে একটা কাজ করো, তোমরা তাহলে এক এক করে এখান থেকে বের হতে থাকো। তোমরা ওদের নিরাপদে নিয়ে যাও, আর কয়েকজন অপেক্ষা করতে থাকো। যেই ওরা বের হবে ওদের গ্রেপ্তার করে নিবে। 4-5 জন অফিসার ওখানে থাকা সবগুলো মেয়েকে নিয়ে বাইরে চলে আসে আর গাড়িতে বসাতে থাকে। অন্যদিকে 3 জন অফিসার ওই রুমের দিকে যায়। ওখানে থাকা 3 জন লোককে মেরে ফেলে, শুধু একজনের পায়ে গুলি করে বাঁচিয়ে রাখে ওকে। বল, তোদের লিডার কে? জানি না আমি। না বললে ওদের দুজনের মতো তোকেও কিন্তু মরতে হবে। জানি না আমি। আমরা মরে যাব, কিন্তু তবুও বলবো না। তাহলে তোদের মেরেই ফেলি। কথাটা বলে ওই লোকটা হাত পায়ের মধ্যে 8টা গুলি করে। লোকটা যন্ত্রণায় চটপট করতে থাকে। এখনো কি বলবি না? না, বলবো না। কথাটা বললাম মাত্র আকাশ ওদের মেরে ফেলে, আর ওখানে থাকা সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে। ওখান থেকে মেয়েগুলোকে
নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয়। তবে পুলিশের কাছে দেওয়ার আগে ওদের ছোট্ট করে ভিডিও করে রাখে, যাতে করে পরে ওদের কাছে দেবে। কিছুক্ষণ পর পুলিশের কাছে সব তথ্য দিয়ে আকাশ চলে আসে অফিসে। ওখানে এসে আকাশ নিজের কেবিনে আসে। ওখানে আসতে সবাই আকাশকে নিয়ে জয়ের ধ্বনি দিতে থাকে। সত্যি আকাশ, তোমার জন্য আবারও আমাদের মুখ উজ্জ্বল হলো। কি যে বলেন না স্যার, এটা তো আমার কর্তব্য। তবু আকাশ, তুমি কর্তব্যের বাইরে আরো অনেক কিছু করেছো। আচ্ছা স্যার, আমাকে যেতে হবে। যে 3 জনকে নিয়ে এসেছেন ওদের ভালো করে মারতে থাকেন। দেখবে ওদের মুখ থেকে সব রকম কথা বের হবে। তাহলেই আমরা এই চক্রের কাছে পৌঁছাতে পারবো। আকাশ, তুমি যাও, আমি দেখতেছি বিষয়টা। ঠিক আছে স্যার। আকাশ এবার ওখান থেকে অন্য একটা গাড়ি নিয়ে চলে আসে বাসায়। ওখানে আসতে ঈশা বলে, ভাইয়া আমার একা একা আর ভালো লাগে না থাকতে। তাহলে তোর বিয়ে ঠিক করিয়ে দেই। দেখ ভাইয়া, মোটেও আমি বিয়ে করব না। আমি পড়াশোনা শেষ করব, তারপর বিয়ে। তাহলে কত বছর লাগবে? এই তো আরো 4 বছর। তাছাড়া আমি চলে গেলে তোর খেয়াল কে রাখবে এবার? তার চেয়ে ভালো একটা ভাবি আসলে কতই না ভালো হতো। তাহলে আমরা দুজনে মিলে সারাক্ষণ গল্প করতে পারতাম। আরে, আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? দেখ, একদম কথা ঘুরাবি না। তুই কালকে আমার সাথেই যাবি মেয়ে দেখতে। কি, কাল সকালে? হ্যাঁ, কালকে সকালে। যদি পছন্দ হয় তাহলে বিয়ে করবি, নয়তো করার দরকারই নেই। যাক, ভালোই হলো। যাই হয়ে যাক না কেন, পছন্দ করা যাবে না। ভাইয়া কি ভাবছি এমন করে? না, কিছু না। এখন খাবার দে, খেয়ে ঘুমাবো। ফ্রেশ হয়ে আয়। আকাশ ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে রাজীবের কাছে খবর চলে আসে। কেননা এত কিছু হয়ে গিয়েছে, অথচ কারা এই ঘটনার সাথে জড়িত তাই বুঝতে পারছে না রাজীব। কি করে হলো এইসব? বস, কয়েকজন লোক এসেছিল মেয়ে নেওয়ার জন্য। আমরা তো মেয়ে বিক্রিও করেছিলাম, কিন্তু বিক্রি করার পর কি হলো তা আর বুঝতে পারিনি। তা বিক্রি করার টাকাগুলো কোথায়? বস, ওইসব কিছু তো নিয়ে চলে গেছে। আমি বুঝতে পারি না কি করে আমার সব তথ্য এইভাবে অন্য কেউ জেনে যায়। সেটাই তো বুঝতে পারছি না বস। আমরা যাই করি না কেন, সব তথ্য অন্য কেউ কি করে জানে? ওই জায়গায় সিসিটিভিতে কিছু কি জানা গেছে? না বস, ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিল। ওরা কার লোক হতে পারে? টিভিতে কিছু নিউজ দেখলাম, কারা নাকি নারী পাচারকারীদের ধরতে পেরেছে। তার সাথে ওখানে 30 জন মেয়েও ছিল। বস, এটা তো আমাদের রেকর্ডের সাথে মিলে যাচ্ছে। মানে কি মিলে যাচ্ছে? বস, আমাদের ওই আস্তানায় 30 জন মেয়ে ছিল, আর ওই মেয়েগুলো আর টিভিতে থাকা মেয়েগুলো তো একই ব্যক্তি। তাহলে তো জানা যাবে কারা ওখানে গিয়েছে। জি বস, ওখানে লেখা আছে সিআইডি অফিসার পারভেজ হোসেন আকাশ নাকি ওদের ধরেছে। ওই লোকটার ছবি কি দিয়েছে? না বস, শুধু নামটাই দিয়েছে। তাহলে এই শিকারকে খুঁজে নে তাড়াতাড়ি। যে করে হোক ওকে খুঁজে বের কর, আমি ওকে নিজের হাতে মারবো। বস, চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি পারি ওর খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি। তাড়াতাড়ি করো। ওই অফিসারকে আমি যে কি করব তা আমি নিজেও জানি না। পরের দিন সকালে আকাশ ঈশার সাথে রেডি হয়ে মেয়ে দেখার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে রাজীবের লোকরা সিআইডি অফিসে চলে আসে। ওরা বাহির থেকে ফলো করতে থাকে। এরপর কিছু লোকের মাধ্যমে আকাশের পরিচয় বের করে নেয়। এখন প্রশ্ন হলো, ওরা আকাশের পরিচয় কি সব কিছু পাবে, নাকি এখানে সম্পূর্ণ পরিচয় মিথ্যা থাকবে, তা আপনারা পরের পর্বে অবশ্যই জানতে পারবেন। এখন চলুন অন্যদিকে যাই। আকাশ মেয়েটিকে দেখতে গিয়ে দেখে ইভা পাশে দাঁড়িয়ে আছে। ইভাকে দেখে তো আকাশ চমকে ওঠে। ইভাও আকাশকে দেখে চিনতে পারে। এ কি, আপনি এখানে? প্লিজ এখন কিছু বলিয়েন না, আমি আপনাকে পরে সব বলবো। ভাইয়া, তুই কি ওকে চিনিস? হ্যাঁ, কিন্তু কেন? আরে ভাইয়া, তাহলে তো ভালোই হলো। কি করে? আমি তো ওখানে দেখার জন্যই তোকে নিয়ে আসছি। কি বলছিস তুই? তুই তো বরং আপুর সাথে কথা বলেই আয়। আকাশ এবার কাছে যায়, এবার হাত ধরে ছাদে নিয়ে আসে। ইভা তো ভয়ে শেষ, কেননা তার কারণ তো আপনারা জানেনই। ছাদে এসে আকাশ এবার হাত ছেড়ে দিয়ে ইভাকে দেওয়ালের সাথে চেপে ধরে। কি করছেন? আমার লাগছে তো। লাগার জন্যই তো ধরেছি। মানে বুঝতে পারছেন না তাই তো? যা বলার খুলে বলুন। আমার না, আপনার। ইহার কি বাদ দিয়ে কি হয়েছে তা বলুন। আমার ট্যাক্সি কোথায়? কোন ট্যাক্সির কথা বলছেন? যে ট্যাক্সি গত 3 দিন আগে আপনি চুরি করেছেন আমার কাছ থেকে। আমার তো কিছুই মনে পড়ছে না। ও তাই নাকি? যদি মনেই না পড়ে
তাহলে এত খামছেন কেন? আর মুখ দিয়ে কথা বলতে এত তোতলাচ্ছেন কেন? এমনি। সত্যি কথাটা বলবেন কি না? তা না হলে আমি কিন্তু পুলিশে বলবো। কোনো লাভ হবে না, কারণ ট্যাক্সি যে আপনার এর কোনো প্রমাণ আপনার কাছে নেই। ট্যাক্সি কোথায় রেখেছেন তা বলবেন কি না তা বলেন। ট্যাক্সি আমি বিক্রি করে দিয়েছি। আপনার মাথা কি ঠিক আছে? আপনি বিক্রি করেছেন ওটা? তা কত টাকার বিনিময়ে বিক্রি করেছেন? বেশি না, 2 লক্ষ টাকার দরকার ছিল, তাই আমি আমার বন্ধুদের সাহায্যে প্ল্যান করি। ওই ট্যাক্সিটা কার কাছে বিক্রি করেছেন? জানি না, আমার বন্ধু জানে। আপনার বন্ধুকে জিজ্ঞেস করেন। ইভা কিছু করছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তাই জন্য আকাশ আবার বলে, কি হলো, বলছেন না কেন? হাত ছেড়ে দিলে তো কল দিব। আকাশ হাত ছেড়ে দেয়। ইভার ফোন বের করে ওই গাড়িটা কার কাছে বিক্রি করেছে তার খোঁজ নেই। খোঁজ নিয়ে আকাশকে বলে ঠিকানা। আকাশ যেতে চাইবে এমন সময় ইভা বলে, ওই গাড়িতে এমন কি আছে যার জন্য ওই গাড়িটা খুঁজছেন? আজকে কত তারিখ? এই তো 16 তারিখ। ওই গাড়িটা যদি আজকে রাতের মধ্যে খুঁজে বের করতে না পারি তাহলে? তাহলে কি? ওই গাড়িটা আজকে ব্লাস্ট হবে। আর ব্লাস্ট হলে পুরো আশেপাশে 200 ফুট পর্যন্ত যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। কি বলছেন কি আপনি? তাই কোনো কথা না বলে ওই গাড়িটা খুঁজতে হবে, কেননা নয়তো অনেক লোকের প্রাণ চলে যেতে পারে। আমিও আপনার সাথে যাব। চলুন তাহলে। আকাশ নিচে এসে ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে। যেতে যেতে আকাশ ঈশাকে সবকিছু বলতে থাকে। ঈশা তো সবটা শুনেই অবাক, কেননা অনেক ঝামেলা হয়ে গেছে, শুধু শুধু অনেক সমস্যা হবে, তাই তার সাথে অনেক লোকও মারা যাবে। দীর্ঘ 2 ঘন্টা খোঁজার পর আকাশ ওই ট্যাক্সি খুঁজে পেল। সাথে ট্যাক্সির কাছে গেল, গিয়ে ওখানে ফিঙ্গার দিয়ে বোমা ডিফিউজ করে দিল। আকাশের এমন কাণ্ড দেখে ঈশা ও ইভা তো অবাক, কেননা ওদের মাথায় কিছুই ঢুকছে না। ওখান থেকে আকাশ ওই ট্যাক্সিতে উঠে পড়ে এবং ট্যাক্সি বিক্রি 2 লক্ষ টাকা ওদেরকে দিয়ে দেয়। সরি, আমি বুঝতে পারিনি। কোনো ব্যাপার না। আচ্ছা, আমি তাহলে চলি, ভালো থাকবেন। কিন্তু আপনারা যে কাজে এসেছেন। এখন তা সম্ভব না। আমি ট্যাক্সি। না, তেমন কিছু না, এর পেছনে অন্য কারণ আছে। ভালো থাকবেন। আকাশ ঈশাকে নিয়ে ট্যাক্সি করে আসতে থাকে। অন্যদিকে আকাশ ওখানে বাকি কথা বলতে থাকে ঈশাকে। ঈশা তোর সবটা শুনে অনেক অবাক হয়ে তাকিয়ে আছে। ভাইয়া, এত কিছু হয়ে গেছে? এখন আর কোনো ভয় নেই। এখন তোকে বাসায় নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। ভাইয়া, তোর কথার তো কোনো মানেই বুঝতেই পারছি না। তুই ট্যাক্সি চালাস অথচ বলছিস এখন যাবি অফিসে। ঈশা, বোন আমার, তোকে এত তাড়াতাড়ি সব কিছু বুঝতে হবে না। তুই বাসায় যা, আমি ফ্রি হয়ে কল দিব তোকে। এখন তাহলে রান্নার কাজ করে নে। ঠিক আছে ভাইয়া, তা আজকে কি রান্না করবো? তোর যা ভালো লাগে। আর আসারও কিছু কাজ আছে, করে আসতেছি। আকাশ অফিসে চলে আসে। অন্যদিকে রাজীবের লোক অফিসের সামনে তথ্য দিয়ে দেখতে থাকে। ওখানে ওরা আকাশের ছবি ছাড়া বাকি ঠিকানা পেয়ে যায়, তাই ওই সব কিছু ওরা নোট করে রাখে। ওই নোট করা ঠিকানায় ওরা চলে আসে। অন্যদিকে আকাশ অফিসে চলে আসে। ওখানে গিয়ে ওরা স্যারের সাথে কথা বলে, ওনার সাথে কথা বলে জানতে পারে। তুমি ঠিক বলেছো আকাশ, তোমার ফাইলের খোঁজ অনেকে করছিল। আমি তো জানি ওরা টিভিতে খবর পেয়েছে, ওখানে আমার নাম জেনে গিয়েছে। আপনাকে আমি কত করে বলছি স্যার, আমার নাম এভাবে বলার দরকার নেই, কিন্তু আপনি তবুও আমার কোনো কথাই শুনলেন না। থাক, যাই হয়েছে, এখন তো তুমি ঠিক আছো। তাছাড়া আমি তোমার নকল ঠিকানা তৈরি করে দিয়েছি, ওই ঠিকানায় গেলে কোনো সমস্যা হবে না। এখন স্যার আমি তাহলে যাই, কিছু কাজ আছে। কি কাজ? ওদের যে ঠিকানা দিয়েছেন ওই ঠিকানায় যাব, সাথে দেখি ওদের একটু সাইজ করে আসতে পারি কিনা। যাওয়ার সময় কাউকে নিয়ে যাবে নাকি? লাগবে না স্যার, ট্যাক্সি আছে। যাক, তাহলে ফিরে ফেলে। খুঁজতে বেশি কষ্ট হয়নি। আচ্ছা যাও, তবে নিজের খেয়াল রাখবে। ঠিক আছে। আকাশের ছাদ থেকে ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে ওই ঠিকানায়। ওখানে আকাশ যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর আকাশ ওই ঠিকানার সামনে কিছু লোককে দেখতে পায়, তাই ওদের দূর থেকে দেখতে থাকে। ভিতরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে থাকে। অন্যদিকে আকাশ বাড়িটার কাছে যায়। ওখানে 2 জন লোক আছে। ওই লোকগুলো ওদের ভিতরে নিয়ে যায়, মাথায় বন্দুক নিয়ে জিজ্ঞাসা করে। কিন্তু বৃদ্ধা ওরা তো কোনো কিছুই জানে না। অনেক বলার পরেও ওরা কিছু বলতে পারছে না। আমার মনে হয় ওরা ঠিক বলেছেন,
কেননা ওই দেখো ছবি, এরা দুজন আছে সাথে, একটা মেয়ে। তার মানে ওরা হয়তো আগে এখানে থাকতো, এরা নতুন এখানে এসেছে। এখন চলো তাহলে এখান থেকে যাওয়া যাক। ওরা ওরা ওখান থেকে বেরিয়ে পড়ে। ওরা যাওয়ার পর আকাশ ওই লোকগুলোকে ফলো করতে থাকে। ফলো করতে করতে আকাশ একটা জঙ্গলের কাছে চলে আসে। তখন আকাশের বড় স্যার কল দেয়। আকাশ, কিছু পেলে ওখানে? আর কতজন লোক মারা গেল? ওখানে ঘনবসতি, তাই কোনো কিছু করিনি। তো এখন তুমি কোথায় আছো? এই তো জঙ্গলে। ওখানে কেন এসেছো? ওদের এখানে মারার জন্য এসেছি। এখানে কয়জন লোক আছে? এই তো 15 জন তো হবেই, চিন্তা করবেন না। আমি এখানে একজনকেও বাঁচিয়ে রাখবো না। এমনটা করো না আকাশ। তাহলে কি করব? আমার মনে হয় আমাদের কিছু লোক ওদের সাথে মিলিত, নয়তো ওরা ইনফরমেশন এভাবে পেত না। তাই ওদের কাছে থেকে জানার চেষ্টা করো ওরা কার কাছ থেকে এই তথ্যগুলো পেয়েছে। তাহলে স্যার ওদের বড় মাথাটাকে ধরেই, ওকে ধরলেই সব তথ্য পাবো। যাই কও না কেন, একটু ভেবেচিন্তে করবে। ঠিক আছে স্যার। এইদিকে ওই লোকগুলো ভিতরে চলে যায়। আকাশও সব কিছু নিয়ে ভিতরে যেতে থাকে। কিছুদূর যাওয়ার পর ওরা একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যায়। ওদের সাথে সাথেই আকাশও ঢুকে যায় ভিতরে। ওরা কেউ আকাশের উপস্থিতি বুঝে পেলে তাই ওরা চারিদিক দিয়ে আকাশকে ঘিরে ধরে। ওই কে তুই? এখানে কেন এসেছিস? এসেছি তো অনেক কাজে। বেশি কথা না বলে কাজের কথা বল। কাজের কথা বলার জন্যই তো এসেছি, কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা তা শোনার অপেক্ষায় নয়। এই আমরা তোর ভাষণ শোনার জন্য এখানে বসে থাকিনি। তুই যদি না বলিস তাহলে আমাদের কিছু করতে হবে। কি করবি তোরা? দেখতে চাস কি করব? ওই তোরা এর একটু খাতির যত্ন করতো। ওরা আকাশকে মারার জন্য আসে। আকাশও কোমর থেকে পিস্তল বের করে ওদের গুলি করতে থাকে। ওদের হাতে বন্দুক ছিল, তাই ওরা গুলি করতে থাকে। আকাশ অনেক চেষ্টার পরেও একটা জায়গায় লুকিয়ে পড়ে। ওরা আকাশকে গুলি করে যাচ্ছে। আকাশও কম না, ওদের লুকিয়ে লুকিয়ে গুলি করে মেরে ফেলতে থাকে। এইভাবে দুজনকে রেখে বাকি সবাইকে মেরে ফেলে। এরপর ওদের দুজনের পায়ে গুলি করে, যার কারণে ওরা দৌড়ানো তো দূরের কথা, হাঁটতেও পারছে না। বল তোদের বসকে। আমি জানি না। আমি তোদের বড় বসের নাম বলিনি। সিআইডি অফিসে গিয়ে কার মাধ্যমে আকাশের পরিচয় খুঁজে বের করেছিস? আমরা ওখানকার একজন পিয়নকে টাকা দিই। ও প্রথমে রাজি হতে চায়নি, পরে আমরা টাকার পরিমাণ বাড়িয়ে দিই। ওই অফিসে তো 4 জন পিয়ন। তখন ও আমাদের এনে দেয়। ওই লোকটা একটু মোটা আর মাথার চুল নেই। এরকম তো একজনই আছে, আর ওর নামে এমনিতেই অনেক অভিযোগ আছে। ওর খেলা তো আজকে শেষ করবই। আমরা তো সব বলে দিয়েছি, এবার আমাদের ছেড়ে দেন। ছেড়ে দিলে কি তোরা এখান থেকে বেঁচে ফিরতে পারবি? মানে হলো তোদের যদিও ছেড়ে দেই, তোরা তো হসপিটালে যাওয়ার আগেই মারা যাবি। আচ্ছা, তোদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একটা চেষ্টা দিতেই পারি। যা, তোরা পারলে এখান থেকে পালিয়ে দেখা। ওরা আকাশের কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপর ওরা দুজনকে ধরে হাঁটতে থাকে। আকাশে ওদের পিছনে পিছনে যেতে থাকে। ওরা দুজন অনেক কষ্টের পর গাড়িতে গিয়ে বসে। ওরা গাড়ি স্টার্ট দেয়। ওদের সাথে সাথে আকাশও গাড়িতে ওঠে। ওরা গাড়ি চালিয়ে 1 মিনিট আসার পর গাড়ির কন্ট্রোল হারিয়ে জঙ্গল থেকে নিচে পড়ে যায়। এতে ওরা দুজনেই মারা যায়। ওদিকে আকাশ অফিসে আসে। অফিসে এসে আকাশ পিয়নকে চা দিতে বলে। ওই পিয়ন যখন চা দিতে আসে, আকাশ ওই লোকটা কয়েকটা থাপ্পড় দেয়। লোকটা থাপ্পড় খেয়ে বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। স্যার, আমাকে মারছেন কেন? তোকে কেন মারতেছি তুই কি জানিস না? না স্যার, জানি না। তোকে আজকে সকালে একজন লোক 20,000 টাকা দিয়েছিল। কথাটা সত্য কিনা বল, সত্যি কিনা? জি স্যার, দিয়েছিল। এতগুলো টাকা তোকে দেওয়ার কারণ কি? স্যার, উনি আপনার ইনফরমেশন চেয়েছিল। আমি প্রথমে না করে দেই, পরে আবার আমি অনেক ভেবেছিলাম যদি টাকাটা নিই তাহলে আমার বউ বাচ্চা কিছুটা সুখে থাকবে। বাহ, নিজের সুখের জন্য তুমি আরেকজনের ক্ষতি করতে পিছু পাও হও না। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কখনো এমনটা করবো না। এই নিয়ে 5 বার তোমার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। প্রতিবার তুমি প্রমাণ করে পার পেয়ে যেতে। যদিও তুমি ভুলে যাও, এটা সিআইডি অফিস। এখানে প্রমাণ ছাড়া কেউ কাউকে কোনো রকম দোষ রোপ করে না। আমাকে এই লাস্ট বারের জন্য ক্ষমা করে দিন। এই সেভ
এই সেফ ডায়লগ তুমি এর আগেও 2বার দিয়েছ। এবার আর তা হচ্ছে না। তোমাকে পুলিশের হাতে তুলে দিব। এমনটা করবেন না স্যার, আমার বউ বাচ্চা। চিন্তা করো না, তোমার বেতন ঠিকই পাবে, তবে তুমি থাকবে জেলের ভিতরে। এই তো পুলিশ চলে এসেছে। স্যার আমাদের ডেকেছেন? হ্যাঁ, একে নিয়ে যাও। আর কম করে হলেও 6 মাস একে কারাগারে রাখবে। একে কোনো আদালতে ওঠাতে হবে না, সরাসরি জেলা কারোতে নিয়ে রাখবে। ঠিক আছে স্যার, তাই হবে। ওনার কাগজপত্র? ওইগুলো আমি রেডি করে পাঠিয়ে দিব। তোমরা এখন ওকে নিয়ে যাও। ঠিক আছে স্যার। এই পুলিশ ওই পিয়নটাকে নিয়ে যেতে থাকে। এক পুলিশ এসে ওই পিয়নটাকে নিয়ে যেতে থাকে। এতে করে বাকি অফিসারও পিয়ন তাকিয়ে শুধু দেখছে কি হচ্ছে না হচ্ছে। কেন না কারো কিছু করার নেই এখানে আকাশ যা বলবে সবাই তাকে শুনতে হবে। এখানে আকাশ যা বলবে সবাইকে তাই শুনতে হয়, এবং কি এখনকার বড় অফিসার পর্যন্ত আকাশের কথা শুনে। কেননা এখানকার বড় অফিসার ওনার উপর আকাশের কাছে দায়িত্ব দিয়ে দেয়। ওনার পর আকাশের কাছে সমস্ত দায়িত্ব দিয়ে দেয়। সেই জন্য কেউ কিছু বলার সাহস পায় না। কিছুক্ষণ পর আকাশ সব অফিসার ও পিয়নদেরকে মিটিং রুমে আসতে বলে। আপনাদের এখানে এই জন্যই ডেকেছি। আপনারা হয়তো অনেকেই জানেন না ওকে কেন আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। জি স্যার, বলুন তাহলে। আপনি পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য আমরা কোনো প্রতিবাদ আর করিনি, কিন্তু কেন তুলে দিয়েছেন তা কি জানতে পারি স্যার? জানানোর জন্যই ডেকেছি আপনাদের। আমাদের এই অফিসে চাকরি করা অফিসার থেকে শুরু করে পিয়ন পর্যন্ত কেউ যদি ঘুষ নেওয়ার চেষ্টা করে তাহলে তাকে এইভাবে জেলে পাঠিয়ে দেব। আর পিয়ন ও অফিসারদের আমি আবারও সাবধান করে দিচ্ছি, অফিসের কোনো তথ্য যদি বাইরের কাউকে দেওয়া হয় তাহলে এর পরের বার তার বিরুদ্ধে কি অ্যাকশন নেব আমি তা নিজেও জানি না। তাই আপনারা সে বিষয় একদম খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার, কিন্তু স্যার ওই পিয়নটা কি করছে? ও টাকার বিনিময়ে শত্রুদের কাছে আমার তথ্য বিক্রি করে দিয়েছে। এমন লোককে তো সরাসরি মেরে ফেলাই উচিত। থাক, দরকার নেই। আমি যা করার করেছি। আপনাদের শুধুমাত্র ডেকে এইটুকু বলার দরকার ছিল। এখন যে যার কাজে যান। অফিস টাইম শেষ করে আকাশ ট্যাক্সি নিয়ে বাড়িতে আসতে যাবে, তখন ইরা পথের মধ্যে আকাশের ট্যাক্সি দাঁড় করায়। আকাশ যখনই মাথা বের করবে তখনই ইরা। এ কি, আপনি এখানে কেন? আমি এখানে আছি, এটা কি আপনি বুঝতে পারেননি? বুঝতে তো পেরেছি, কিন্তু ট্যাক্সি চালিয়ে কি করে? নিজের বোনকে নিয়ে 12 থেকে 15,000 টাকা খরচ করে আসলেন। টাকাটা সব কিছু না, শখটাই বড়, বুঝলেন? বুঝলাম। আমি এইদিকে একজনের বাড়িতে যাব, আমাকে একটু নামিয়ে দিবেন? কিন্তু আমি তো এখন বাসায় যাব। এখন দুপুর 5টা, আর আপনি বলছেন বাসায় যাবেন। এরকম ট্যাক্সি চালালে তো আপনার উপার্জন তো অনেক কম হবে। এই টাকা দিয়ে সংসার চলে কি করে? দেখুন, আমাকে যেতে হবে। আমার ছোট বোন অপেক্ষা করে বসে আছে, ওকে নিয়ে আবার ঘুরতে যেতে হবে। তাহলে আপনি এই জন্য তাড়াতাড়ি যাচ্ছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। আমাকে এই ঠিকানায় নামিয়ে দিবেন প্লিজ। আমি ওই দিকে দিয়েই যাব, তাহলে ওঠেন। এরা গাড়িতে উঠলে আকাশ কথা বলতে যায়। এতে করে ওদের মাঝে অনেক কথা হয়। 20 মিনিটের রাস্তায় ওরা দুজনে অনেক রকমের কথা শেষ করে। এরপর আকাশ ইরাকে নামিয়ে দেয়। ইরা নেমে ভাড়া দিতে যায়। তখনই আকাশ, আরে কি করছেন? ভাড়া লাগবে না। তাছাড়া আমি তো এই দিক দিয়ে এমনিতেই যেতাম, তাই ভাড়া লাগবে না, আপনি বরং যান। ইরা একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ বাসায় আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেতে থাকে। তখনই ঈশা বলে, আজকে কিন্তু আমাকে অনেক কিছু কিনতে দিতে হবে। ঠিক আছে, দিব, কোনো চিন্তা নেই। তোর খাওয়া কি হয়ে গিয়েছে? হুম, তা তুই কি রেডি হয়েছিস? হ্যাঁ ভাইয়া, রেডি। তুই খাওয়া শেষ কর তারপর। আকাশ খাবার শেষ করলে ওরা দুজনে মিলে ট্যাক্সি নিয়ে বের হতে যাবে। তখন এই পথের মধ্যে আবারও ইরার সাথে দেখা। ইরাকে দেখে আকাশ কি বলবেই বুঝতে পারছে না। কেননা 2 ঘন্টায় হলো না এসেছে, তাহলে আবার কেন চলে যাচ্ছে? তাই মনের মধ্যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। সেই জন্য বলল, কি ব্যাপার? আপনাকে তো দেখলাম একটু আগে আসতে, এখন আবার চলে যাচ্ছেন, ব্যাপারটা কি? আসলে আমি এসেছিলাম, কিন্তু কিছু কেনাকাটা করব, তাই শপিংয়ে যাচ্ছি। তা এটা কি আপনার নিজের বাসা নাকি কোনো আত্মীয়র বাসা?
সব কথা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলবো? ভিতরে এসে বসেন। কিন্তু ভিতরে তো। ও আমার ছোট বোন। ওহ আচ্ছা, ঠিক আছে, তাহলে বসেই পড়ি। এরা উঠে বসাতে আকাশ ট্যাক্সি চালাতে থাকে। এইভাবে ওরা সারা রাস্তায় কথা বলতে বলতে যায় শপিং মলের সামনে এসে। ঈশা, তুই ওনাকে নিয়ে ভিতরে যা, আমি ট্যাক্সিটা রেখে আসতেছি। আকাশ ট্যাক্সি নিয়ে ভিতরে চলে যায়। আকাশ ভিতরে যাওয়ার পর এরা বলে, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আকাশ ভিতরে যাওয়ার পর এরা বলে, আচ্ছা ঈশা, তোমার ভাইয়া কি সত্যি ট্যাক্সি চালায়? অন্য কোনো কাজ করে কিনা তা তো জানি না, তবে ট্যাক্সি চালায় এটাই জানি। কিন্তু ট্যাক্সি চালিয়ে এত কিছু করে কিভাবে? এই ব্যাপারে তো আমি কিছু জানি না। তাহলে গত কয়েকদিন আগে 15,000 টাকা খরচ করলো, এবার আবার শপিং। 15,000 টাকা কোথায় খরচ করলো? এই তো সিলেটে। আরে ওখানে তো আমাদের প্রায় 50,000 টাকা খরচ হয়েছে। কি, এত টাকা? কিন্তু কি করে ট্যাক্সি চালিয়ে কেউ এতগুলো টাকা কি করে রোজগার করে? আমি জানি না। আচ্ছা ভাইয়া চলে আসতেছে। আর দুজনে চুপ হয়ে যায়। এরপর আকাশ ওদের নিয়ে শপিংয়ে যায়। ওখানে আকাশ ঈশাকে পছন্দ করে অনেক কিছু কিনে দিচ্ছে। অন্যদিকে ইরা ও পছন্দ অনুযায়ী কিনছে। কিছুক্ষণ পর আকাশের সব কিছু কেনা হয়ে গেল। ঈশাকে গিয়ে গহনার দোকানে নিয়ে যায়। ওখানে ঈশাকে গহনা কিনে দিতে থাকে। অন্যদিকে ইরার মাথার উপর দিয়ে সব যেতে থাকে। অন্যদিকে আকাশ ঈশাকে সবটা কিনে দেওয়া শেষ হলে, চল এবার তাহলে বাসায় যাওয়া যাক। হ্যাঁ চলো, কিন্তু কিন্তু কি? ইরা আপুকে সঙ্গে নিয়ে যাই। আচ্ছা তুই বলে দেখ আমাদের সাথে আসবে কিনা। ঠিক আছে ভাইয়া, তুই এখানে অপেক্ষা কর, আমি রাজি করিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে। এরপর ঈশা গিয়ে ইরাকে রাজি করায়। ইরা তো প্রথমে রাজি হতে চায়নি। পরে ঈশা অনেক বোঝানোর পর ইরা রাজি হলো। এরপর আকাশ ওদের নিয়ে বের হলো। তখন রাত ঠিক 2টা বাজে। ঈশা ও ইরা ওরা দুজনে তো পথে আসতে আসতে কে কি কিনলো না কিনলো সব বর্ণনা দিয়ে চলছে। অন্যদিকে আকাশ সবটা শুধু শুনেই যাচ্ছে, কেননা আকাশ চুপচাপ গাড়ি চালিয়ে চলে আসে ইরাকে যেখানে নামিয়ে দিয়েছিল সেখানে। অন্যদিকে ইরা গাড়ি থেকে নেমে গিয়ে দেখে গাড়িতে তালা চলছে। ইরা যে আশেপাশে কাউকে গিয়ে জিজ্ঞাসা করবে তারও কোনো উপায় নেই, কেননা অনেকে শুয়ে পড়েছে এখন। ইরা আবারও ফিরে আসে, এসে দেখে আকাশ এখন অপেক্ষা করতেছে। কি ব্যাপার, আপনি এখন ও জাননি? আসলে ভেবেছিলাম আপনি বাড়ির ভিতরে ঢুকলে চলে যাব। আসলে এভাবে সেফটি ছাড়া আপনাকে রেখে যেতে তো পারি না। ও তাই বলেন, কিন্তু এনারা কোথায় গিয়েছেন তাই তো বুঝতে পারছি না। তাহলে কি করবেন এখন? কি করব, বাসায় ফিরে যাব। কিন্তু এত রাতে তো কোনো ট্যাক্সি বা বাস আপনি পাবেন না। তার উপর এখান থেকে যেতে আপনার 4 থেকে 5 ঘন্টা সময় তো লাগবেই। ঢাকা শহরের রাস্তা বুঝতেই তো পারছেন। কিন্তু কি করব বলেন, এখানে আমার আর কোনো আত্মীয় নেই যে তাদের কাছে সাহায্য চাইবো। আমি কি একটা কথা বলবো? কি কথা? আমি বলিনি, ওনারা আসা পর্যন্ত তুমি না হয় আমাদের সাথেই থাকো। কি যে বলো না, তোমাদের এমনিতেই টানাটানি ভাবে দিন চলে, আমি গেলে তো আরো বেশি সমস্যা। আরে কোনো সমস্যা হবে না, নাম। তাছাড়া ভাইয়ার রুমে ঘুমাই আর আমি আমার রুমে। ওনা যতদিন না পর্যন্ত আসে তুমি আমাদের সাথেই থেকো। তাছাড়া ভাইয়া সকালে চলে যায় আর আমি সারা দিন বাড়িতে একা একাই থাকি, তাই তুমিও থাকলে ভালোই হতো। তাই বলে তোমাদের। দেখুন রাত 2:30 বাজে, এভাবে কথা বলতে বলতে তো সকাল হয়ে যাবে, তাই কথা না বাড়িয়ে চলেন তো। আকাশ ওদের নিয়ে চলে আসে বাড়িতে। রাতের কারণে ইরা বাড়িটা তেমন দেখতে পায়নি। ঈশাও ওর রুমে নিয়ে যায়। এরপর ওরা দুজনে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে আকাশও ওর কাজ শেষ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ বেরিয়ে পড়ে। অন্যদিকে সকাল 10টায় ইরা ও ঈশা ঘুম ভাঙে। ওরা ফ্রেশ হয়ে নিচে নামে। ইরা তো এবার বাড়িটা দেখে অনেক অবাক, কেননা ইরা বাড়িটা যতটা ছোট মনে করেছিল আসলে বাড়িটা তার চেয়ে অনেক বড়। ইরা তো বাড়িটা দেখে সত্যি অনেক অবাক হয়ে তাকিয়ে আছে। অন্যদিকে আপু কি দেখতেছো?
সত্যি কি এটা তোমাদের বাড়ি নাকি অন্য কারো থেকে ভাড়া নিয়েছো? কি যে বলো না, ভাড়া কেন হতে যাবে? এটা আমাদের নিজের বাড়ি। কি বলো? ট্যাক্সি চালিয়ে কেউ এত বড় লোক হতে পারে নাকি? আসলে এই বাড়িতে আব্বু আর আম্মুই টাকা দিয়ে বানিয়েছে। এরপর বাবা দুজনই মারা যায়। এরপর থেকেই আমি ভাইয়ার খোঁজ খবর রাখি। ও, বুঝতে পারলাম। আচ্ছা, বাড়ির ছাদে যাব। তার আগে তুমি একটা কাজ করো, আমি দুজনে আগে খেয়ে নিই, তারপর না হয় আমরা ছাদে যাওয়া শুরু করব। ঠিক আছে, তবে আজও আমি সব কিছু রান্না করব। কিন্তু ভাইয়া তো বুঝে যাবে। বুঝবে না, তার আগে আমরা ছাদ থেকে ঘুরে আসি। ইরা ও ঈশা দুজনে ছাদে এসে ঘুরতে থাকে। ছাদে নানা রঙের ফুলের গাছ ছিল, যেগুলো পরিচর্য আকাশ নিতে পারে, সেই জন্য এটাই করা। ইরাও বাগান দেখে একদম ফিদা হয়ে গিয়েছে। ওয়াও, এত সুন্দর বাগান আমি কখনো দেখি নাই। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমাদের এত বড় একটা বাড়ি আছে। আসলে আমি এই ব্যাপারে কিছু জানি না, ভাইয়া সব কিছুই জানে। ও তাই বলো। তা তুমি তখন কতটুকু ছিল ছোট? আমার বয়স তখন 7 বছর হবে। ও, এই জন্য তুমি অনেক কিছু জানো না। ঠিক বলেছ। আর ভাইয়াকে আমি কখনো জিজ্ঞাসা করিনি আমাদের কোথায় কি আছে। কেন জানতে চাওনি? জেনে কি করব? তাছাড়া আমি ভাইয়ার কাছে যখন যা চেয়েছি তখন আমাকে ঠিক তাই দেয়। এই তো আমাকে 1 সপ্তাহ পর বান্দরবন নিয়ে যাবে। সত্যি তুমি অনেক লাকি এমন একটা ভাই পেয়ে। ঠিক বলেছ। ভাইয়া আমাকে কখনো বাবা মায়ের অভাব বুঝতেই দেয়নি, সব সময় আমার খেয়ালই রাখে। রান্না করতে হবে, চলো। হ্যাঁ চলো। ওরা রান্না ঘরে গিয়ে রান্না করতে থাকে। অন্যদিকে আকাশ অফিসের কাজ করতে থাকে, কেননা আকাশকে অফিসের কিছু কাজে বান্দরবন যেতে হবে, আর ওখানে আকাশের আরেকটা মিশন শুরু হবে। ওই মিশনে আকাশকে রাজীবের মুখোশ খুলে ফেলতে হবে খুব শীঘ্রই। তাই আকাশ অফিস থেকে সব রকম ব্যবস্থা করে নেয়। অন্যদিকে দুপুরবেলা একটা লোক আসে আকাশের বাড়িতে। লোকটা দরজার সামনে দাঁড়িয়ে পড়ে, কলিং বেল চাপ দেয়। এতে করে ইরা এসে দরজা খুলে দেয়। এ কি, আপনি কে? আর ঈশা ম্যাম কোথায়? আমি ইরা, আর ঈশা তো রান্না করতেছে। ওনাকে একটু ডেকে দেবেন? আপনি ভেতরে আসেন, আমি ঈশাকে ডেকে দিচ্ছি। ইরা গিয়ে ঈশাকে ডাক দেয়। ইরা রান্নাঘরে গিয়ে রান্না দেখতে থাকে। অন্যদিকে ঈশা একটা টিফিন বক্স করে খাবার ভরে দেয়। লোকটা খাবার নিয়ে চলে আসে। লোকটা যাওয়ার পর ইরা প্রশ্ন করে, আচ্ছা, ওই লোকটা কে ছিল? জানি না, ভাইয়ার জন্য খাবার নিয়ে গেল। জানো না, অথচ তোমার ভাইয়ার জন্য খাবার দিয়ে দিলে। কি করব, ভাইয়া ওনাকে একদিন বাড়িতে এনে পরিচয় করিয়ে দিয়েছিল। এরপর থেকেই উনি আসে আর আমি খাবার রেডি করেই রাখি। উনি যখন আসে আমি খাবার দিয়ে দিই। আমার থেকে এত রহস্য লাগতেছে যে কি বলবো। কি নিয়ে? এই যে তোমার ভাইয়ার এত বড় বাড়ি আছে, অথচ সে ট্যাক্সি চালায়, আর এত সফট বুট পরা লোক আসে তোমার ভাইয়ার খাবার নিয়ে যাওয়ার জন্য। এই সব কিছু কি তোমার কাছে অদ্ভুত লাগছে না বলো? লাগলেও কিছু করার নেই, কারণ ভাইয়া কখনো আমাকে এই ব্যাপারে কিচ্ছু জানায়নি, আর আমিও জিজ্ঞেস করিনি। এখন চলো, এবার আমরা দুজন গিয়ে খেয়েই নিই। ভাইয়া কখন আসবে তার কোনো ঠিক নেই। আমি বরং ওনাদের একটা কল দিয়ে দেই, ওনারা বাড়িতে চলে আসে, তাহলে আমি চলে যাব। আরে কয়দিন থাকলে হয় না এখানে? বুঝতেই তো পারছো, এরকম অপরিচিত লোকের বাড়িতে। বুঝি আমি তোমার কথাটা, কিন্তু আমি কি করব? আচ্ছা ঠিক আছে, কল দিয়ে দেখো ওনারা কি বলে। আচ্ছা, দেখতেছি। ইরা ওদের সাথে কথা বলে জানতে পারে ওনারা আরো 3 দিন পরে আসবে। তাই ইরা ঈশাকে বলে। ঈশা তো শুনে খুব খুশি হয়, কেননা ইরা যতদিন থাকবে এখানে ততদিন ঈশা ওর সাথে গল্প করতে পারবে। এইদিকে বিকালবেলায় আকাশের নাম্বারে কল আসে। আকাশ কলে থাকা ব্যক্তির সাথে কথা বলে বেরিয়ে পড়ে। সন্ধ্যের দিকে আকাশ ঈশাকে কল দেয়। হ্যাঁ ভাইয়া বল, কোথায় তুই? আমি রাতে ফিরতে পারবো না, তুই একা একা থাকতে পারবি তো? চিন্তা করো না ভাইয়া, আমি ইরার সাথেই ঘুমোবো। আচ্ছা, তাহলে ঘুমা। কিন্তু ভাইয়া তুই কোথায় যাবি? একটা কাজ আছে, ওখানে যাব আমি। ঠিক আছে যা, তবে নিজের খেয়াল রাখবি কিন্তু তুই। ঠিক আছে বোন, রাখবো। আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে ভাইয়া।
এইদিকে আকাশে একজন অপরাধীকে ধরিয়ে বেরিয়ে পড়ে। ওই লোকটাকে ধরার জন্য আকাশ এয়ারপোর্টে যায়। ওখানে গিয়ে জানতে পারে 10 মিনিট আগেই ওই লোকটা বিমানে উঠেছে আর বিমানও ছেড়ে দিয়েছে। তাই আকাশ ওই লোকটাকে ধরার জন্য ওই দেশের আরেকটা বিমানে টিকিট কাটে। বিমানের ভিতরে বসে আছে আকাশ। তখন ঈশার কথা মনে পড়লো, তাই আকাশ ঈশাকে কল দেয়। কি হয়েছে ভাইয়া? ঈশা, আমাকে একটু কাজে শহরের বাইরে যেতে হচ্ছে, তাই ফিরতে 2-3 দিন দেরি হতে পারে। কি বলছিস ভাইয়া? এখন আমি চলবো কি করে? কেন, দরকার কি? টাকা নেই? আমার কাছে তো টাকা আছে, আমি তো একা একা তাই বলছিলাম। তা তুই তো বলেছিলি তোর সাথে ওই মেয়েটাও আছে। তা তো আছে, কিন্তু তুই নেই তাই। চিন্তা করিস না, আমি ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার চেষ্টা করব। ঠিক আছে ভাইয়া। এইদিকে ঈশা ইরাকে সবকিছু বলতে থাকে। ইরা সবটা শুনে কেন জানি একটু মন খারাপ হয়ে যায়। এইদিকে আকাশ ওই লোকটাকে ধরার জন্য ওই দেশের এয়ারলাইন্সে কল দিয়ে ওই লোকটার ডিটেলস পাঠিয়ে দেয়। অন্যদিকে 6 ঘন্টা পর আকাশ লন্ডনে গিয়ে পৌঁছায়। ওখানে আকাশ ও লোকটাকে খুঁজে পায়, কেননা হরা লোকটাকে আটকে রেখেছিল। অন্যদিকে আকাশ এখন ইচ্ছা করলেও ওই লোকটাকে নিয়ে এই দেশে ফিরতে পারবে না, কেননা আকাশ আগে এখানে মামলা করবে, তারপর ওই দেশের পুলিশও লোকটাকে আকাশের সাথে পাঠিয়ে দিবে, যার জন্য একদিন সময় লাগবে। সেই জন্য ওখানে সরকার আকাশের থাকার ব্যবস্থা করে। পরের দিন সকালে আকাশ কেসের ফাইল নিয়ে আসে পুলিশ স্টেশনে। এই নিন ফাইল, এবার তো আমি ওকে নিয়ে যেতে পারি। এখন নিয়ে যেতে পারবেন, আর ওকে বিমান পর্যন্ত আমাদের পুলিশের লোক দিয়ে আসবে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমাদের ডিউটি। আচ্ছা, তাহলে আমাদের ফেরার ব্যবস্থা করুন। এইদিকে আকাশ ওই লোকটাকে নিয়ে চলে আসতে থাকে এয়ারপোর্টের দিকে। পথে ওদের উপর হামলা হতে থাকে। এইদিকে ওরা কিছু না বুঝতে পারলেও আকাশ ঠিকই বুঝতে পারছে এটা ওদের কাজ। ওরা চায় না আকাশ ওকে নিয়ে বাংলাদেশে ফিরে যাক। তোমরা মোটেও ঘাবড়াবে না। ওরা চায় এই লোকটাকে বাঁচিয়ে নিয়ে যেতে, আর না হয় ওকে এখানেই মেরে ফেলবে। তাই আমাদের সাবধানে থাকতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা মাত্র 4 জন, ওরা তো 20 জনের মতো হবে। তাহলে আশেপাশে তো পুলিশ স্টেশন আছে, ওখানে কল দিয়ে এক্সট্রা পুলিশের ব্যবস্থা করো। ওকে। এইদিকে পুলিশ 1 কিলোমিটার দূরে একটা পুলিশ স্টেশন আছে, ওখানে কথা বলে আরো কিছু পুলিশের ব্যবস্থা করে। কিছু দূর যাওয়ার পর ওখান থেকে সাহায্য করার জন্য আরো এক গাড়ি পুলিশ বের হয়। এবার ওরা মিলে একসাথে ওদের উপরে পাওয়ার করতে থাকে। এভাবে কিছু লোক মারা যায়। অনেক কিছুর পর ওরা এয়ারপোর্টে এসে পৌঁছায়। এরপর আকাশ ওদেরকে ধন্যবাদ দিয়ে লোকটাকে নিয়ে চলে আসে বাংলাদেশের মধ্যে। ওখানে এয়ারপোর্টে আগে সিকিউরিটি ছিল, কেননা আকাশ ওই দেশের ব্যবস্থা দেখে এখানে কিছু একটা হবে তা আকাশ আন্দাজ করেছিল। সেই জন্য আকাশ ওখানে সিকিউরিটি ব্যবস্থা করে রাখে। ওখানে এনে আকাশ সিকিউরিটির সাহায্যে ওই লোকটাকে নিয়ে চলে আসে সিআইডি অফিসে। ওখানে ওই লোকটাকে নিয়ে রাখা হয় ক্লাসরুমে। ওখানে লোকটাকে জিজ্ঞাসা করার জন্য আকাশ সহ আরও কিছু অফিসারও ছিল। বল, তোর আসল পরিচয় কি? আমার কোনো আসল পরিচয় নেই। বেশি চালাকি করার চেষ্টা করবি না। তোর নাম কি বল? আমার নাম রকি। অফিসার, ওর নাম আর ফিঙ্গার দিয়ে সব রেকর্ডের সাথে চেক করতে থাকো। কোনো না কোনো উপায় তো অবশ্যই বের হবে। ঠিক আছে স্যার। এইদিকে 3 দিন হয়ে গেল, আকাশের কোনো খোঁজ খবর নেই ঈশার। এইদিকে ঈশা তো ইরার সাথে ভালোই আছে, সারাদিন দুজনে গল্প করে ঘুরে বেড়ায়, তার সাথে খুনসুটি তো আছেই। এইদিকে ইরা বলে, আচ্ছা 3 দিন তো হয়ে গেল, তোমার ভাইয়াকে একটা কল দাও, কবে আসবে? আমাকে তো যেতে হবে। আরো কয়েকদিন থাকি আমাদের সাথে। না, এমনটা হয় না ঈশা, বাবা মা তো আমার জন্য অপেক্ষা করছে। বলো, আমি এখানে থেকে বাড়িতে চলে যাব। তাহলে তাদের বাড়িতে এসেছো? ওদের বাড়িতে আর যাব না। আচ্ছা, আমি তাহলে এখন যাই। তোমার ভাইয়া আসলে আমাকে বলিও, আমি না হয় তোমাদের সাথে ঘুরতে যাব। সত্যি যাবে তুমি আমাদের সাথে ঘুরতে? যদি তোমার ভাইয়া আমাকে নিতে রাজি হয় তাহলেই যাব। তাহলে ভাইয়া আসলে আমি বলবো। তাহলে আমি আসি। ভাইয়াকে আগে কল দিয়ে দেখি উনি কি বলে। আচ্ছা দাও।
ঈশা কল দিয়ে কথা বলা শেষ হলে ইরাকে জানায় যে ওর ভাই আজকে বাসায় আসবে। কথাটা শুনে ইরা ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ এই রকির ব্যবস্থা অনেক খারাপ করে ফেলে, কেননা রকি কোনো মতে স্বীকার করতে চায় না। অন্যদিকে আকাশ অনেক চেষ্টার পরও মুখ থেকে কথা বের করতে পারেনি। স্যার এবার থামেন, আর টর্চার করলে তো এ মরে যাবে, তখন তো আরও কোনো কাজ আসবে না। আকাশ বলল, তা তো জানি, এখন একটা কাজ করো, ওকে হসপিটালে নিয়ে যাও, ওকে বাঁচিয়ে রাখার আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি বাসায় যাচ্ছি। ঠিক আছে স্যার। এদিকে আকাশ বাড়িতে আসে, অন্যদিকে ওরা রকিকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে আকাশ বাড়িতে এসে জানতে পারে ইরা চলে গিয়েছে, যদিও আকাশের মনে মনে একটু খারাপ লাগেনি। অন্যদিকে আকাশ রাতে খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঈশা ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়। তখন আকাশও ট্যাক্সি করে ঈশাকে নিয়ে ভার্সিটিতে আসে। তখন ভার্সিটির গেটের সামনে ইরা দাঁড়িয়েছিল ঈশার জন্য। ঈশা আসতেই, ঈশা এত লেট করলি যে? ভাইয়ার এই তক্তা মার্কার ট্যাক্সি এত লেট করিয়ে দিল যে কি আর বলবো। ওহ তাই বলো। কথাটা বলে ইরা ও ঈশা দুজনেই মুচকি হাসা শুরু করলো। অন্যদিকে ওরা দুজনেই ভার্সিটিতে ক্লাস করতে চলে যায়। অন্যদিকে আকাশ হসপিটালে আসে রকির খোঁজ নেওয়ার জন্য। রকির এখন কি খবর? দেখুন, আপনারা এত খারাপভাবে মানুষকে কষ্ট দিতে পারেন তা আমার আগে জানা ছিল না। মানে কি বলতে চান, একটু স্পষ্ট করে বলুন। একটা লোকের 2টা হাত থেকে 4টা আঙ্গুল ও পা থেকে একইভাবে 4টা আঙ্গুল নেই, তার উপর শরীরে এত আঘাতের চিহ্ন, এইভাবে কেউ কি কাউকে মারে? দেখুন, আমরা আমাদের কাজ করতেছি, আপনি আপনাদের কাজ করুন। তবুও এমন করে মারবেন না কাউকে। ওর কাছে এমন কিছু ইনফরমেশন আছে যার মাধ্যমে আমরা অনেক কিছু খোঁজ নিতে পারবো, কিন্তু এই লোকটা মার খেতে রাজি, তবুও মুখ খুলতে রাজি না। আচ্ছা, সেটা আপনাদের ব্যাপার। আমি ওকে মোটামুটি সব ট্রিটমেন্ট দিয়েছি, আপনারা ওকে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ ডক্টর। এই তোমরা ওকে নিয়ে যাও, আমি ছুটিতে যাব। স্যার কোথায় যাবেন আপনি? তোমাদের না জানলেও চলবে, তোমরা তোমাদের কাজ করো। ঠিক আছে স্যার। এদিকে আকাশ হসপিটাল থেকে বাড়িতে আসে দুপুরে খাওয়ার জন্য। ঈশা আকাশকে খাবার বেড়ে দিচ্ছে, আকাশও খেতে থাকে। খাওয়া শেষ হলে আকাশ ঈশাকে ঘরতে যাওয়ার কথা বলে। তখন ঈশা বলে, ভাইয়া কিছু কথা ছিল। কি কথা বল? আমি বলছিলাম কি, ঈশা আমি বলেছিলাম কি আমাদের সাথে ইরাও যাবে। ওই মেয়েটি কেন যাবে? ভাইয়া আমি ওকে কথা দিয়ে দিয়েছি, ওকে আমাদের সাথেই নিব। ঠিক আছে, আমার বোনটা যেহেতু কথা দিয়েছে তখন তো আর আমি কিছু বলতে পারি না। আচ্ছা যাবে, আমরা তাহলে 5 দিন পর যাই। তাহলে তো আরো ভালোই হয়, কেননা এরাও আমাকে বলেছে আরো 3-4 দিন পর যেতে। কেন? ও নাকি ওর বাবা মাকে ম্যানেজ করবে, আসলে ওকে একা একা আসতে দিবেই না তো, সেই জন্য। তাই সব কিছু ম্যানেজ করতে একটু সময় তো লাগবেই। ও তাই বল। এদিকে আকাশ খাবার খেয়ে আবারও বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ রকির বাড়ির ঠিকানা বের করে। তাই অনেক কিছুর পর আকাশ ওই ঠিকানায় থাকা বাড়িটা গিয়ে পৌঁছায়। ওখানে আকাশ সামান্য একটা ঘর দেখতে পায় টিনের। এই ঘরে তো কোনো মানুষ থাকতেই পারে না, না আছে কোনো কিছু, আর না আছে ফ্যান। এখানে ভাবা যায় কি? হঠাৎ করে আকাশ মেইন রোডের দিকে চোখ পড়ে। ওখানে দেখতে পায় ফ্যানের সুইচ, মানে রেগুলেটর। ফ্যান নেই অথচ রেগুলেটর আছে, ব্যাপারটা বেশ রহস্যজনক মনে হচ্ছে। যাই, ব্যাপারটা তো একটু ভালো করে দেখতে হয়। তাই আকাশ কিছুক্ষণ ধরে ওই রেগুলেটর ঘোরানোর সাথে সাথে মাটির নিচে গর্ত হতে থাকে। আর ওই গর্ত দেখে আকাশ তো চমকে ওঠে। তাই ওরে আল্লাহ, এই তো দেখি মাটির নিচ থেকে গুপ্তধন বেরিয়ে এলো। গিয়ে দেখি এর ভিতরের আসল রহস্যটা কি। আকাশ এটার ভিতরে নেমে দেখতে থাকে। বাইরে থেকে খারাপ দেখতে, কিন্তু এর ভিতরটা ঠিক ততটাই ভয়ঙ্কর। কেন ভিতরে অস্ত্র হতে শুরু করে সব রকমের নেশা জাতীয় জিনিস ওখানে মজুত করে রাখা আছে, যা দেখে আকাশ অবাক হয়। এরপর আকাশ ওর টিমকে বলে তো তাড়াতাড়ি যেন এখানে চলে আসে। অন্যদিকে ওরা আসতে আকাশেই সব কিছু ওদের গাড়িতে এনে তুলে আর ওইগুলো অফিসে নিয়ে আসে। অন্যদিকে রাজীব, আমার ভাইয়ের খবর কি? বস, আপনার ভাইকে তো বাঁচাতে পারলাম না ওদের হাত থেকে। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওই অফিসার পুলিশের সাহায্য নেয়, যার জন্য কিছু করতে পারছি না। আমার ভাইয়ের বর্তমান লোকেশন কি তোরা জানিস? বস, যতটুকু খোঁজ পেয়েছি উনি বর্তমানে সিডি অফিসে আছে, এর বেশি আর কোনো তথ্য পেলাম না। যে করে হোক আমার ভাইকে ওখান থেকে বের করার ব্যবস্থা করো।
এই ব্যাপারে তো আমাদের প্রশাসন তো দূরের কথা, কেউ সাহায্য করবে না। ওই দেশে কি আমাদের লোক আছে? হ্যাঁ আছে, তবে ওরা ছোটোখাটো, ওদের দ্বারা হবে না। এদের শুধু এটা বলো, ওরা যেন আমার ভাইয়ার খোঁজ এনে দেয়। ঠিক আছে বস, তাই হবে। আমি তাহলে জানিয়ে দিচ্ছি ওদের। তাড়াতাড়ি করো। এইদিকে আকাশ অফিসে এসে ওখানে রকি সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কেননা রকির কাছে এবার বাকি খবর জেনে নেবে। এইদিকে রকি সুস্থ হতে থাকে, আকাশ আবারও রকির কাছে যায়। দেখ, কেন নিজে কষ্ট পাচ্ছিস আর আমাদেরও এইভাবে কষ্ট দিচ্ছিস বল? তোর পিছনে কথা বের করার চক্করে আমার কতটা সময় নষ্ট হচ্ছে তুই বল। আমি এর আগেও বলেছি আমি কিছু জানি না। ও তাই নাকি? এই ছবিগুলো দেখ। আকাশ কিছু ছবি রকিকে দেখায়, রকি ছবিগুলো দেখতে থাকে, দেখে তো রকি চমকে ওঠে। এরপরেও কি বলবি? তুই কিছুই জানিস না? দেখ, যদি সবটা স্বীকার করিস তাহলে আমি তোকে পুলিশের হাতে তুলে দেব, কারণ তোকে এখানে রেখে আমার কোনো কাজ নেই। তাই এখন ভেবে দেখ কি করবি তুই। ওই অফিসার, তুই কিন্তু কাজটা মোটেও ভালো করলি না, এর জন্য তোকে মাসুল দিতেই হবে। অন্যদিকে রকি ভাবতে থাকে যদি পুলিশের হাতে তুলে দেয় তাহলে রকির জন্য অনেক ভালো হবে, কারণ রকি তাহলে ওর লোকের মাধ্যমে এখান থেকে খুব সহজেই পালাতে পারবে। তাই রকি ভেবে নিয়ে কিছুটা সত্য মিথ্যা বলে এখান থেকে বের হওয়া যায়। সে পরে দেখা যাবে, এখন তো বল তোর আসল পরিচয় কি, আর এত কিছু তোর কাছে আসে কোথা থেকে? ওইগুলো আমি বাংলাদেশে রাজত্ব করার জন্য নিয়ে আসি। তা এইগুলো কার কাছ থেকে কিনিস আর কিভাবে? আমি ওইগুলো অর্ডার দেই, ওদের সাথে শুধুমাত্র কালকে কথা হয় আর অর্ডার করি, ওদের লোক মাল দিয়ে নগদ ক্যাশ নিয়ে যায়। যাক, তাহলে এতদিন পর মুখ খুললি, এই কয়েকটা প্রশ্নের উত্তর দিতে তোর এতদিন সময় লাগলো। যদি আরও আগে বলতি তাহলে অন্তত এই আঙুলগুলো হারাতে হতো না। যাক, অবশেষে ভালোই হয়েছে। এখন তাহলে তোকে কেস ফাইল করে পুলিশের কাছে তুলে দেই, এটাই ভালো হবে। এইদিকে রকির বিরুদ্ধে কেস ফাইল করতে থাকে, অন্যদিকে রাজীবের কানে খবর চলে আসে রকিকে পুলিশের হাতে তুলে দিবে তা ভেবে। বস, আপনি হাসছেন কেন? আমার ভাইয়ের বুদ্ধি দেখে। ও অনেক কায়দা করে এই বুদ্ধি বের করেছে। কোন বুদ্ধি বস? বাংলাদেশে থাকা আমাদের সব লোকদের খবর দে আর বলে দে যেদিন রকিকে পুলিশ নিয়ে যাবে ওই দিন যত কিছুর বিনিময়ে হোক না কেন রকিকে আমরা জেলের বাইরে দেখতে চাই। চিন্তা করবেন না বস, হয়ে যাবে। আমি দরকার হলে নিজে বাংলাদেশে যাব আর ওখান থেকে ছোট বসকে নিয়ে ফিরব। এতদিন পর তোর শরীরে জোশ খুঁজে পেলাম, এখন তাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়। এইদিকে রাজীবের লোক তো বেরিয়ে পড়ে, অন্যদিকে আকাশ তো সব কিছু তৈরি করে দেয়। দুদিন পর রকিকে পুলিশ এসে নিয়ে যাবে, এই ফাঁকে আকাশ পরবর্তী মিশনের কাজ করে রাখে। তাই রকি ঝামেলা শেষ করে আকাশ ভেবে নেয় বান্দরবন যাবে। এইদিকে আকাশ চলে আসে বাড়িতে, অন্যদিকে ইরাও মা বাবাকে বলে, বাবা মা, তোমাদের দুজনকে আমার কিছু কথা বলার ছিল। কি কথা ইরা? আর তো কিভাবে নার্ভাস লাগছে কেন? তেমন কিছু না আব্বু, আসলে আমি বান্দরবন যেতে চাইছি। তা বেশ, যাবি, কিন্তু কার সাথে যাবি? কার সাথে আবার? আমার একটা বান্ধবী যাবে, ওর সাথে। তা তোরা দুজন মেয়ে এত দূরে একা একা যাওয়াটা কি ঠিক হবে? মা, কোনো চিন্তা করতে হবে না। একার কোথায়, ওখানে তো সবাই আমার নিজের লোকই যাচ্ছে। নিজের লোক মানে? ও, তুমি বুঝবে না। এখন আমাকে 30,000 টাকা দাও, যাতে আমার ওখানে থাকতে কোনো অসুবিধে না হয়। ইরার বাবা বলল, তা যার সাথে যাবি ওই মেয়েকে নিয়ে আমাদের বাড়ি আসিস তুই, তারপর ভেবে দেখব। ঠিক আছে। এইদিকে ইরা ঈশাকে কল দিয়ে ব্যাপারটা বলে, ঈশা সবটা শুনে আসবে বলে হ্যাঁ বলে দেয়। এরপর ঈশা ওর ভাইয়ের কাছে গেল। ভাইয়া, তুই কি ফ্রি আছিস? আসি, কিছু কি বলবি? হ্যাঁ ভাইয়া। কি কথা বল। আমি না একটু ইরাদের বাড়িতে যেতে চাই। ওদের বাড়িতে কেন? আমার যেতে ইচ্ছে করছে তাই যাব। এতে তোর কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই, তো কবে যাবি? কালকে যাব, তুই আমাকে গিয়ে দিয়ে আসবি? ঠিক আছে, তুই সকালে রেডি হয়ে থাকিস, আমি না হয় তোকে নিয়ে যাব। ঠিক আছে ভাইয়া। পরের দিন সকালে আকাশ ঈশাকে নিয়ে গিয়ে ইরাদের বাড়িতে সামনে দাঁড়ায়। আকাশ ঈশাকে নামিয়ে দিয়ে চলে যায়। অন্যদিকে ঈশা গিয়ে ইরার বাবা মার সাথে কথা বলতে থাকে। অন্যদিকে আকাশ চলে আসে অফিসে এসে ছুটি নেয়। তখন একজন অফিসার এসে বলে,
স্যার আপনার এই মুহূর্তে কি যাওয়াটা কি খুব দরকার? হ্যাঁ, নয়তো অনেক লেট হয়ে যাবে। তোমরা এই দিকটা দেখিও, আর কি হয় না হয় আমাকে জানিও। ঠিক আছে স্যার, আমি আপনাকে জানাবো। এইদিকে একটা ফাইল নিয়ে আকাশ বেরিয়ে পড়ে ইরাদের বাড়ির সামনে এসে ইরাকে কল দেয়। এতে করে ঈশা চলে আসে। ঈশা যেতে যেতে আকাশকে বলতে থাকে ওখানে কি হয়েছে না হয়েছে। অন্যদিকে আকাশ ঈশাকে নিয়ে বাড়িতে চলে আসে। এসেই ওরা নিজেদের পোশাক ব্যাগপত্র ভর্তি করতে থাকে। অন্যদিকে আকাশও কাল বেরিয়ে যাচ্ছে। পথে ইরা উঠে আসে ওদের সাথে। অন্যদিকে রকিও পুলিশ নিয়ে যায়। এখন এখানে প্রশ্ন হচ্ছে, রকিকে কি ওর ভাই পুলিশের হাত থেকে বাঁচাতে পারবে? আর বান্দরবন গিয়ে কি ইরা ও আকাশের মাঝে কোনো সম্পর্ক হবে কি না, তা আপনারা সিজন 2-র মাধ্যমে জানতে পারবেন। তাই আপনারা পুরো গল্পটা পড়তে চাইলে সিজন 2 পর্যন্ত অপেক্ষা করুন। যারা এত সময় আমাদের পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।